শহরে নতুন তাই মনটা এখন চঞ্চল। মদ সিগারেট এখনো ধরেনি। এদিকে ভানুর গ্রামের বাড়িতে ভানুর বউ একা। ভানু চিঠি লিখে জানিয়েছে যে তার ফিরতে আরো সময় লাগবে 7 দিন, কারণ তার ব্যাংকে লাগবে একটা অ্যাকাউন্ট। এই চিঠি পেয়ে ঘন্টা ছুটে চলেছে তার দিদির কাছে। মানে আমি থিয়েটার না করলে আমার শরীর খারাপ হয়, আমি থিয়েটার না করলে আমার মন খারাপ হয়, আমি থিয়েটার না করলে আমার রাতে ঘুম হয় না। আমি তাই থিয়েটার করি। আমি থিয়েটার রোজগারের জন্য করি এরকম নয়, বা থিয়েটারে আমার প্রচুর নাম হবে এরকম নয়, কারণ আমি দীর্ঘদিন ধরে বেশিরভাগ সময়টাই কাজ করেছি নেপথ্যে থেকে। অ্যান্ড আই লাভ টু ডু দ্যাট। ওটার একটা অন্য নেশা আছে। শহরে বড় বড় পোস্টার, আর সেই পোস্টারে শুধু তোমার মুখ, প্রত্যেক মানুষের মুখে মুখে শুধু তোমার নাম। ভানু পেল লটারি ইটসেলফ এটা খুব সেলিব্রেটেড ছবি বাঙালিদের কাছে। এইটাকে মঞ্চে করার কেন ইচ্ছে হলো তোমার? এবার বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে রাখাল খুব ভালো ছিল, রাখাল অতি সুবোধ। কোনো দুষ্টুমি আমরা যা করে থাকি করে না সাধারণত, কিন্তু রাখাল একদিন দুষ্টুমি করে। এই দুষ্টুমি করে একদম ও ডিটারমাইন্ড হয়ে গেল আমার বাড়িতে বসে যে আমি ভানু পেল লটারি করবই। এই যে থিয়েটার করতে আসা এই যে কথাটা উঠলো যে এইটা আমার চয়েস, এটা আমার অপশন না। তো এই চয়েসে এসে যদি আমার পাটা ভেঙে গেল, আমার যদি হাতে একটা চোট লাগলো, একটা পেরেক ফুটে গেল। তোমরা যাদেরকে নিয়ে কাজ করছো তাদের গড় বয়স খুব বেশি নয়। তারাও এই সময়টায় এসে বাদল সরকারের এমন একটা নাটক করছে যে নাটকটা কিন্তু যে গভীরতার কথা বলে, আমাদের সোশ্যাল মিডিয়ায় রিল দেখা বা ইউটিউবে শর্টস দেখা সেই গভীরতার কথা বলে না। তারা কেন আসছে কাজ করতে? তাদের কেন ভালো লাগছে কাজটা করতে? থিয়েটার এখন একটা মাধ্যম হয়ে গেছে। সিরিয়াল বা সিনেমায় অভিনয় করার একটা মাধ্যম হচ্ছে থিয়েটার। একের পর এক সমস্যা যখন আসবে, তো খরচ, বন্ধরা আলুর মঞ্চ ক্রস, রাজনৈতিক চাপ। এর আগে 2 বার চেষ্টা করেছি, আমি প্রমাণ পারি, বিভিন্ন পারিপার্শ্বিক চাপে পারি। আমার নিশ্চয় একই সমস্যা আসবে, তখন যদি ঘুরে দাঁড়াতে না পারি, যদি কি কিছু না। সিক্স অগস্টের ক্ষেত্রে আমাদের সুবিধা ছিল হচ্ছে আর সলিড টেক্সট ছিল, লিখেছে কে? বাদল সরকার। বেশি কথা আমরা কিছু করিনি, আমরা শুধু একটা আমাদের গল্প লিখেছি, তার মধ্যে ওইটাকে পুট করা হয়েছে। এবার কি বলবে লোকে, তোরটা ভালো হয়, বাদল সরকারটা তো ভালো, কারণ ওই সংলাপগুলো হ্যাঁ এটা তো আমার না। সিক্স অগস্টের যে দর্শক তাদের হয়তো ভানু পেল লটারি অত ভালো লাগে, কিন্তু ভানু পেল লটারির যারা দর্শক তারা আবার সিক্স অগস্ট কি হচ্ছে, এরা কি সিরিয়াস ডায়লগ, এরকম একটা জিনিস হতে পারে। নমস্কার, আজকাল .in-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাদের সঙ্গে কথা বলতে এসেছি তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড বেশ একটা সাড়া ফেলে দিয়েছে বলা যায়। সাড়া ফেলা শব্দটা হয়তো নানা রকম ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিন্তু এক্ষেত্রেও যে আমি প্রয়োগ করতে পারছি সেই জন্য আমার একটা পার্সোনাল আনন্দ হচ্ছে, খুব ব্যক্তিগত আনন্দ হচ্ছে। কারণ থিয়েটারের সঙ্গে নানা রকমভাবে জড়িয়ে থেকেছি দীর্ঘ সময়। আজ যে দুজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি তারাও থিয়েটারের সঙ্গে জড়িত। আমাদের সঙ্গে রয়েছে অভ্র দাশগুপ্ত এবং রাজরা। দুজনকে স্বাগত জানাই আজকাল .in-এ। আজকে আমরা থিয়েটার নিয়ে কথা বলব এবং স্বাভাবিকভাবে তোমাদের দুজনের যে সাম্প্রতিক দুটি কাজের আমি দর্শক থেকেছি, আমাকে খুবই প্রভাবিত করেছে। তো সেই জায়গা থেকেই একটা আগ্রহ তৈরি হওয়া, এটা জানার যে বয়সের কাছাকাছি যে মানুষরা একসঙ্গে কাজ করছে তারা কি ভাবছে থিয়েটার নিয়ে। তো সেই আলোচনায় প্রবেশের আগে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, তোমাদের দুজনের কাছ থেকে, যে তোমাদের এই পাগলামিটা শুরু হলো কি করে, মানে থিয়েটারে ঢুকে পড়াটা কি করে? এই পাগলামিটাই বলবো আমি, কারণ আমি জানি এটা একটা পাগলামি। এটাতে হয়তো একটা BMW গাড়ি হয় না, এটাতে অনেক বড় কিছু হয় না, কিন্তু এই পাগলামির নেশাটা না থাকলে শোয়ের আগের সেই একটা টেনশন, একটা আনন্দ, একটা জিনিস তৈরি হয় না, থিয়েটারটা তৈরি হয় না। তো আমি এটা জানতে চাইবো তোমাদের শুরুটা কি করে, আতুরটা কোথায়? প্রথমত তোমাকে ধন্যবাদ আমাদের দুজনকে এখানে ডাকার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমার থিয়েটারের আতুর, আমি মফস্বলে জন্ম, আমার আড়িয়াদহ। আমি প্রথম থিয়েটার করি যখন মানে 2001 সালে প্রথম থিয়েটার করি। আমার প্রথম জীবনের থিয়েটারের গুরু ছিলেন হচ্ছে তাপস ঘোষ। আমরা ভোলা কাকু বলতাম ছোটবেলায় যেরকম হয়।
তখন থেকে থিয়েটার শুরু করা। একটা জিনিস তখন অ্যাট্রাক্ট করতো, সেটা হচ্ছে যে পাড়ার অনেক লোকজনের কাছে একটা দাম তৈরি হচ্ছে, মানে ওটা অভিনয় করে একটু আলাদা হয়ে যাচ্ছে বাকিদের থেকে, এইটা প্রথম একদম। কিন্তু তখনও প্রফেশন হবে থিয়েটারে, তখন তো পড়াশোনা করছি এইসব ভাবিনি। তারপরে পরবর্তীকালে থিয়েটার করতে 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 গণনাট্য করেছি এক সময়, সাম্প্রতিকে দমদম সাম্প্রতিকে, তখন তারপরে দমদম চলে আসি 2006-তে, আমি 5-এ দমদম চলে আসি। গণনাট্য করেছি এবং সেখানে আরও কষ্ট, মানে এই গ্রুপ থিয়েটারের থেকেও বেশি, অনেক বেশি কষ্ট। কিন্তু ওইটাও করে দেখলাম যে এইটার মধ্যে একটা অন্যরকম গন্ধ আছে, কিন্তু সেই গন্ধটা কখনো থিয়েটার ছাড়িয়ে ছাড়িয়ে একটু অন্য, মানে থিয়েটার থেকে বেরিয়ে গিয়ে একটু অন্য সীমান্তে চলে যাচ্ছে। তারপরে মনে হলো যে না, একটু থিয়েটারই থাকা দরকার। এইসব করে একটা নিজের দল খুলে ফেলা হলো, একদম রেগে গিয়ে একটা দল খুলে ফেলা, খুব রেগে গিয়ে। তো সেই দলে নিজের লেখালেখির একটা অভ্যেস ছিল, নিজের লেখা এবং নিজের ডিরেকশনে নাটক প্রথম করলাম RIP, রেপ ইন পিস। আচ্ছা, মানে রেস্ট ইন পিসের রেস্টটাকে কেটে রেপ লেখা হতো। তারপরে বিপ্লব কোথায় করা হয়েছে, আরও অনেক নাটকে শাস্তি প্রত্যাহার করা হয়েছে। তারপরে গিয়ে আবার একদিন রেগে গিয়ে থিয়েটারটা ছেড়ে দিলাম, যে করবো না। মানে 2016 শেষের দিকে থিয়েটারটা ছেড়ে দিলাম, যে না থিয়েটার করবো না, মানে থিয়েটার করতে ভালো লাগে। আর এমন কিছু হচ্ছে না, এটা ব্যক্তিগত তাগিদ থেকে করা, এমন কিছু হচ্ছে না যেটা থেকে থিয়েটার করা উচিত। 17-র শুরুতে যেটা হলো, ওই কিছুদিন থিয়েটার করিনি জীবনে, মানে মাস 3-4। 17-র শুরুতে গিয়ে কী হলো, ব্রাত্য বসুর একটা প্রজেক্ট এলো, মানে চ্যানেলে, টিভির চ্যানেলে। সেখানে কিছু নাটক দেখানো হবে, সিরিয়ালের যেমন প্রত্যেক দিন দেখানো হয় ওরকম শনিবার আর রবিবার দেখানো হবে, কিছু নাটক শ্যুট করে দেখানো হবে। সেইটা আমি, যেহেতু আমি সিনেমা স্টুডেন্ট ফিল্ম স্টাডিজে, সেক্ষেত্রে আমি ওইটা অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম। আচ্ছা, সেই থেকে ব্রাত্য বসুর সঙ্গে পরিচয় হল। আর পৃথ্বীশদার সঙ্গে আমি কাজ করা শুরু করলাম হচ্ছে ওই মারফতে। পৃথ্বীশদা ওই কাজটার এক্সিকিউটিভ প্রডিউসার ছিল, মানে স্যারের তরফ থেকে। তো পৃথ্বীশদা সেট লাইটের কাজ করতো। তো তারপরে মনে হলো যে না, আর মানে থিয়েটার করবো না। তখন পৃথ্বীশদা ধরে নিয়ে গিয়ে আমাকে একটি নাটকে, অথৈ জল বলে একটা নাটকে, সৌমিত্রদার দল, সৌমিত্র মিত্রের দলে স্যারের ডিরেকশন ছিল, সেটা সেট করেছিল পৃথ্বীশদা। ওখানে আমাকে নিয়ে গিয়ে বললো, একটু যে করছিল সে চলে গেছিলো বাইরে, দিল্লিতে চাকরি পেয়ে চলে গেছিলো, বুড়ো। তো আমাকেই বললো তুই একটু যদি সেটটা এক্সিকিউট করিস, কোঅর্ডিনেট করিস। তো আমি করতে গিয়ে আমার ওর সঙ্গে পরিচয় হলো। দেখলাম একটা হাফ প্যান্ট পরা ছেলে, গায়ে রং ফং মেখে দাঁড়িয়ে আছে। তো ওর সঙ্গে আমার দেখা হলো। তারপরে ওই করতে করতে আমি তারপর আবার প্রফেশনাল থিয়েটারে বাধ্য হই, মানে আর যা হয় ফিরে আসা। এবং তারপরে তো থিয়েটার করছি, মানে এখন ওই রকম, মানে ওই তাগিদে করা হয় না, কিন্তু করছি। মানে থিয়েটারে আসার জার্নিটা বলতে গেলে এইরকম। আর রাজরাখালের ক্ষেত্রে আমি থিয়েটার প্রথম শুরু করি, আমিও মফস্বলে থিয়েটার করেছি শুরু। কৃতি মজুমদারের দলে প্রথম থিয়েটার করি, কেপিয়ান দলের নাম ছিল, সেখানে প্রথম থিয়েটারে আমি অভিনয় করি। তারপর ওখানে প্রায় 3-4 বছর থিয়েটার করার পরে মলয় মামা ছিল একজন আমার পরিচিত থিয়েটারে। সে আমাকে কলকাতায় কালিন্দী ব্রাত্যজনের একটা ইন্টারভিউয়ের অ্যাড বেরিয়েছিল, সেখানে আমায় বলে যে দিয়ে দেখতে পারো। তো তারপরে আমি কালিন্দী থিয়েটারে ইচ্ছুক অনিচ্ছুক, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। তো আনন্দবাজারে বেরোতো, তো আমি মেল করেছিলাম। তো আমার ডাকা হয়, ইন্টারভিউ হয়, আমি সিলেক্ট হই। তারপরে স্যারের, মানে ব্রাত্য বসুর দলে আমি কাজ করি। সেটা অনেক দিন, প্রায় ওর অনেক দিন, ও অনেক ব্রাত্য বসুর সাথে কাজ করছে অনেক দিন। এবং তারপরে স্যারের দলের পরে তারপরে পৃথ্বীশদার ডিরেকশনে কাজ করি। এছাড়াও অনেকগুলো ডিরেকশনে কাজ করেছি। এবং তার সাথে সাথে এরকম ও যেটা বললো যে ওই আচমকা একটা দল খুলে ফেলা, সেটা দল খুলে ফেলেছিলাম তার মাঝেই, বাক্সরা মাটি। মানে করেছিলাম অভিনয় করব বলে, কিন্তু কাউকে ডিরেকশনের জন্য পাইনি বলে অ্যাক্সিডেন্টাল ডিরেক্টর হিসেবে কাজ করেছি। হ্যাঁ, এরকম একটা, মানে প্রথম প্রযোজনার নামই ছিলাম হচ্ছে অন্বেষণে বলে একটা নাম দিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জনটাকে। ওটা প্রথমে থার্ড ফর্মেই করতাম, যেরকম মফস্বলে হয়।
তারপরে একাঙ্ক নাটকের উপর বেশি জোর ছিল। আর সেই জার্নি চলতে চলতেই এই এখানে আসা আর কি। এবং তারপর তো কিভাবে পরিচয় হলো তো বলেই দিল একটা। হ্যাঁ, এবার এই যে তোমরা দুজন মিলে একসঙ্গে কাজ করছো, এবার আমার মূল যে মানে যে জায়গাটায় জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে আমাদের চারপাশের সময়টা তো খুব থিয়েটার অনুকূল নয়, না অর্থের দিক থেকে না পরিকাঠামের দিক থেকে, কোনো দিক থেকেই নয়। এমন নয় যে আমরা কলকাতা শহরে ব্রডওয়ের মতন স্টেজ পাই, অত্যন্ত খারাপ পরিকাঠামো কলকাতার হলগুলোর, বেশিরভাগ হলের। তা এই যে এত প্রতিকূলতা, এর মধ্যে কেন করো কাজটা, করতে ইচ্ছে করে কেন? মানে সেটা কি ওই যে ওই ছোটবেলার যে ইচ্ছেটা যে আমাকে একটু আলাদা করে চিনবে লোক, সেই জন্য সহজে বিখ্যাত, সহজে বিখ্যাত ছোট ফেটার্নিটি? না মানে আমি থিয়েটার করি একদম আমার মানে ব্যক্তিগত তাগিদ থেকে। মানে আমি থিয়েটার না করলে আমার শরীর খারাপ হয়, আমি থিয়েটার না করলে আমার মন খারাপ হয়, আমি থিয়েটার না করলে আমার রাতে ঘুম হয় না। আমি তাই থিয়েটার করি। আমি থিয়েটার রোজগারের জন্য করি এরকম নয়, বা থিয়েটারে আমার প্রচুর নাম হবে এরকম নয়। কারণ আমি দীর্ঘদিন ধরে, ইনফ্যাক্ট বেশিরভাগ সময়টাই আমি কাজ করেছি নেপথ্যে থেকে, অ্যান্ড আই লাভ টু ডু দ্যাট। ওটার একটা অন্য নেশা আছে পেছন থেকে কাজ করা, সেটা থিয়েটারে হোক বা সিনেমায় হোক। আমাকে বহু লোক বলেছে যে ফিল্ম এডিটিংটাকে কেন নিজের স্পেশাল সাবজেক্ট বানালি, কিন্তু ওই পেছন দিকে থাকার ওইটার একটা দুর্দান্ত আনন্দ আছে, সেটা আমার মনে হয়। তো আমার থিয়েটার করার যে কারণ সেটা একদম ব্যক্তিগত। আমি থিয়েটারে আমি বলিনি কোথাও যে আমার পোস্টারে আমার নামটা বড় করে যাবে, আমার ছবি দুটো টানাতে হবে, আমি অভিনয় করব, আমি পরিচালক হব, এই সময় বলিনি। আমাকে যদি এরকম হয় যে কালকে আমাকে যে কেউ একজন থিয়েটার করার একটা সুযোগ দিলে, বললো তোমাকে 2 বোতল করে জল ঠিক ইন্টারভেলের সিনের আগে তোমাকে এনে দিয়ে ওটা রাখতে হবে, আমি দেখে দেবো, আমার কোনো অসুবিধা নেই। আমার ওটা দেখতে ভালো লাগে। কি মানে কেন? আমার একদম ব্যক্তিগত কারণ, মানে ভালো লাগে। কোনো আমি কোনো সমাজ বদলাতে আসিনি, আমার কোনো দায়বদ্ধতা নেই। আমাকে কেউ বলেনি যে তুমি একটা থিয়েটার করলে তার একটা প্রপার বার্তা থাকা দরকার। থিয়েটার আমায় কিছু দেয়ও নি, বরঞ্চ থিয়েটার আমাকে নিয়েছে অনেক বেশি। আমার সময় নিয়েছে, আমার লয়্যালটি নিয়েছে, আমার শিক্ষা নিয়েছে। সুতরাং থিয়েটার আমাকে আলাদা করে কিছু দেয়নি যে আমাকে প্রচুর নাম দিয়েছে, প্রচুর এই দিয়েছে, সেটা আমাকে দেয়নি। থিয়েটার আমাকে প্রচুর অর্থ দিয়েছে এমনও নয়। তো আমার কাছে থিয়েটার করার কারণটা খুব ব্যক্তিগত। মানে থিয়েটার করলে যেটা আমার সুবিধা হয়, আমি তো বললাম আমার রাতে খুব ভালো ঘুম হয়। আমি তোমাকে বলছি, আমি রাতের পর রাত রিহার্সাল করবো, আমার কোনো অসুবিধা নেই। আমি সারাদিন ধরে রিহার্সাল করবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই যদি তুমি বলো না যে একটা ভালো চাকরি পেয়েছিস, এই দুপুর 12টায় যা, দুপুর 3টায় ছেড়ে দেবে, আমার একটু অসুবিধা হয়। মানে কি যেন কিছুই হচ্ছে না জীবনে। এটা কি একই প্রশ্ন যদি করি আপনাকে, আমিও মানে তাগিদটা কি জানি না, জানলে হয়তো থিয়েটার করবো না। মানে আমি বলছি একজন থিয়েটার কর্মী, আমি গড়পড়তা একজন যদি অ্যাভারেজ ধরি, একজন থিয়েটার কর্মী তিনি হয়তো ব্যারাকপুর থেকে বা শ্যামনগর থেকে রোজ কলকাতা শহরের একটা থিয়েটার দলে অভিনয় করতে আসছেন, রোজ লোকাল ট্রেনে করে আসছেন, তারপর একটা অটোয় করে দলঘরে যাচ্ছেন, সেখানে তিনি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রিহার্সাল করছেন, বাইরে বেরিয়ে দল হয়তো তাকে শুধু একটা চা খাওয়াচ্ছে, সেই চাটা খেয়ে উনি আবার নিজের পয়সায় অটোয় করে স্টেশনে যাচ্ছেন এবং নিজের পয়সায় বাড়ি যাচ্ছেন। সপ্তাহে 2 দিন অন্তত এটা করছেন যদি আমি ধরে নিই। তাহলে এই জিনিসটার পিছনে তো একটা তাগিদ কাজ করে মানুষের। না, এটা অন্য কারণ আছে। এটা হচ্ছে সুযোগ বেশি। থিয়েটার দলগুলো থিয়েটার প্র্যাকটিশনার বা অ্যাক্টরদের দরকার বেশি। সিনেমায় বা সিরিয়ালে যেটা হয় সেটা হচ্ছে তুমি কি অ্যাপিল করলে প্রযোজক বা পরিচালক তোমায় ডাকবে বা ডাকবে না, এটা তার উপর। মানে এটা অন্যরকম শুনতে লাগতে হতে পারে, কিন্তু থিয়েটার দলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দলের প্রয়োজনীয়তাটা বেশি। উদ্দালক আমার কাছে আসলে আমি বেশি খুশি হব। আমার কাছে উদ্দালক 4টে নেই, আমার কাছে কোরাস পার্টির যে ছেলে মেয়েগুলো সেগুলো নেই। আমি প্রশ্ন এইটা নিয়ে আমার আরো একটু জিজ্ঞাসা আছে, আমি আগে ওর কাছে থেকে ওইটা জেনে নিই যে শুধু আমার ভালো লাগে বলে। হ্যাঁ, মানে ও যেটা বললো যে ওর শরীর খারাপ হয়, আমি বলবো আমি বোর ফিল করি প্রচণ্ড। মানে এই যে 18 তারিখ পর্যন্ত আমাদের একটা খুব টাইট শিডিউল গেল, এরপর আমি বোর হচ্ছি। মানে মানে এই বোরনেস কাটানোর জন্য বাড়ি
সেই রঙও করি, ঝাঁটও দিচ্ছি, উঠান পরিষ্কার করছি, হয়তো সেটা আমার কাজও নয়, হয়তো সেই কাজের জন্য অন্য কেউ আছে, কিন্তু আমি ওটা করি, আমার অস্বস্তি হয়, বোর হই। না আমি একটু অ্যাড করি। আমার মনে হয় ও যেটা জানতে চাইছে যে এই তুই বোর হচ্ছিস, তুই করছিস না, কিন্তু তারপরে তো তুই একটা অন্য কিছু করতে, একটা চাকরি করতে পারতি, তুই একটা ব্যবসা করতে পারতি। ওটা পারি না। হ্যাঁ, সেইটা জিজ্ঞেস করছি। মানে অনেকে এই উত্তর আমাকে দিয়েছে যে আমি থিয়েটার ছাড়া আর কিছু করতে পারি না, আমি শুধু এইটা করতে পারি, তাই আমি এটা করি। এক্স্যাক্ট। হ্যাঁ, মানে আমি পারি না সিরিয়াসলি, মানে আমি থিয়েটারটা পারি আর রান্না করতে পারি, সেটা তোর যে বউ হবে তার। এইবার আমি এই যে প্রশ্নটা বললে যে দলের প্রয়োজন, হ্যাঁ, তোমরা যাদেরকে নিয়ে কাজ করছো তাদের গড় বয়স খুব বেশি নয়। হ্যাঁ, সেটা আমাদের চয়েস, বিশেষ করে আমার চয়েস আর কি। হ্যাঁ, খুব বেশি নয়। তারাও এই সময়টায়, এই আমাদের পারিপার্শ্বিকের সময়টায় এসে বাদল সরকারের এমন একটা নাটক করছে যে নাটকটা কিন্তু যে গভীরতার কথা বলে, আমাদের সোশ্যাল মিডিয়ায় রিল দেখা বা ইউটিউবে শর্টস দেখা সেই গভীরতার কথা বলে না। এবার আমার কথা হচ্ছে যে তুমি যখন কাজ করতে যাচ্ছ, তাদের থেকে কি এক্সপিরিয়েন্স করছো, তারা কেন আসছে কাজ করতে, তাদের কেন ভালো লাগছে কাজটা করতে? শুধু কি অভিনয় করব, মঞ্চে উঠে আলো জ্বলবে, আমাকে একটু ভালোভাবে দেখা যাবে সেইটার জন্য? না না না, এটা কি হয়, যারা নতুন আসছে না তাদের কাছে থিয়েটারটা একটা মিথ। কিরকম? মানে থিয়েটার ব্যাপারটা আমি তোমাকে বললাম যে গৌতম হালদার বা দেবশঙ্কর হালদার ধরো, এদেরকে কারা চেনে যারা থিয়েটার করে তারা। যদি দেবশঙ্কর হালদার ওই টিভিতে ডেইলি প্রোগ্রামটা না করতেন তাহলে কারা চেনে, যে যারা থিয়েটার করে তারা। দেব বা প্রসেনজিৎকে যারা সিনেমা করে না তারা বেশি চেনে। এবার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, আমি দেবুদাকে একাডেমির বাইরে গল্প করতে করতে কারোর সঙ্গে বেরোতে দেখি, চা খেতে দেখি, তাহলে আমার ক্ষমতা বা আমার নিজেকে অতটা বিলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা যদি অতটা না থাকেও আমি থিয়েটারটা করতে পারবো। এটা হচ্ছে এক। তার কারণ থিয়েটারে আমি আবারও বলছি দলের প্রয়োজন হয়, একটা দল ছেলেমেয়ে চায়। সিনেমাতে বা সিরিয়ালে তার ভাগ অনেক কম, তাদের কাছে অনেক অপশন আছে, তার ইকোনমিক্সটাই তো আলাদা। তারা কেটে নিতে পারে যে এখান থেকে 10 জন আছে, আমার কাছে 5 জনকে নেবো। হ্যাঁ, কারণ তার ইকোনমিক্সটা আলাদা। শুধুমাত্র ইকোনমিক্স কি, তাদের ফেমটাও আলাদা, প্রচারটা আলাদা। তুমি একটা সিনেমা করলে পাশের বাড়ির কাকিমা বেরোনোর সময় বলবে কাল দেখলাম, থিয়েটার করলে সেটা বলবে না। এবার কি হয়, ওটা কঠিন। এবার লোকে কি করলো, থিয়েটার আর্টের থেকে বেশি থিয়েটার এখন একটা মাধ্যম হয়ে গেছে। সিরিয়াল বা সিনেমায় অভিনয় করার একটা মাধ্যম হচ্ছে থিয়েটার করে এলে একটু প্রাধান্য, একটু বেশি প্রাধান্য পাওয়া যায়। কিছু কিছু ডিরেক্টর কাছে একটু খিস্তিও খায়, এত লাউড করছিস কেন, রাজে নামি এরকম করে, যেহেতু ক্যামেরায় কথা বলার ধরন বা এগুলো আলাদা। তো থিয়েটার এখন একটা মাধ্যম তৈরি করা হয়েছে, যে নতুন ছেলেমেয়েগুলো আসছে যাদের সত্যি অভিনয় করার মেন্টালিটি, যে আমি অভিনয় করব। আমি বেশিরভাগ ছেলেমেয়েদের মধ্যে এটা দেখেছি, সেটা হচ্ছে একটু বগল তুলে আছে, আচ্ছা, একটা হিরো হতে এসেছে, চুলটা একটু মানে সুন্দর করেছে। আমার তো দরকার হয় না থিয়েটারে, আমার তো থিয়েটারের উল্টো জিনিসটা দরকার হয়। এবার কি হয় না, এই 100-150 জন মধ্যে 1-2 জন ওরকম বেরিয়ে যায়, প্রসেনজিৎ বর্ধনের মতো লোক, হ্যাঁ, 1-2 বেরিয়ে যায় যে থিয়েটার করতে এসছে। কিন্তু যদি তার মানে কেউ যদি সুযোগ পায় যে আমি এর থেকে একটু বড় মাধ্যমে যাবো, সে যাক না। আমি তোমায় বলছি, ধরো সঞ্জীব দা বা সুপ্রিয় দা, এরা তো সিনেমার কাজ করছে, সিরিয়াল করছে, থিয়েটারও করছে, এবং থিয়েটারে এসে ওই বাকি দলের মতো করেই চলছে। এবং সুপ্রিয় দা আমাকে একসময় এরকম, মানে সুপ্রিয়দার সঙ্গে খুব আড্ডা হতে যখন এরকম বলেছে যে আমার থিয়েটার না হলে একটা কোনো ব্যবস্থা করে দেয় না, মানে ওইটা টাকার জন্য করে না। এবার হ্যাঁ, এই মেন্টালিটিটার এখনকার যে ছেলেমেয়েগুলো আসছে, ওদের মেন্টালিটি হচ্ছে সুপ্রিয় দা অব্দি যাবে বলে। ওকে ওকে, সুপ্রিয় দত্ত অব্দি যাবো, কিন্তু ওরা না ফিরবে না। সুপ্রিয় দা যেমন ফেরে, ও ফিরবে না। রজতাবদা ফেরে, রনিদা ফেরে, ও ফিরবে না। দেবুদা যেমন ওইটা ঘুরে এসে আবার এখানে এসছে, ওরা আসবে না। মানে এটা একটা ডিফারেন্সিয়েশন হবে। তোমার সহ অভিনেতাদের সঙ্গে যখন তুমি এই কাজগুলো করো, তুমি যে পর্যায়টা কাটিয়ে এসেছো থিয়েটারে, সেই পর্যায়টার পরে এখন সময়টা আরেকটু পাল্টেছে, গ্রুপ থিয়েটারের ধরন কিছুটা একটু পাল্টেছে। তো এখন যে প্রশ্নটা আমি অভ্রতাকে করলাম, যে তোমার সেই সময়
তুমি তোমার সিনিয়র অভিনেতাদের সঙ্গে কাজ করেছো, এবার এখন তুমি কিছুটা সিনিয়র, সেই জায়গা থেকে যখন তোমার জুনিয়ররা আসছে তাদের সঙ্গে যখন কাজ করছো, এই দুটো সমীকরণ কি একই লাগছে? না, লাগছে না। কি ফারাক লাগছে? এই ব্যাপার হচ্ছে যে মানে আমি যখন থিয়েটারে এসেছিলাম আমি প্রধানত অভিনয় করবো বলে এসেছিলাম। আচ্ছা আমি জিজ্ঞেস করি তোমাকে, তুমি যে প্রথম থিয়েটার দলের নাম জিজ্ঞেস করবো, তুমি যখন প্রথম থিয়েটার দলে গেলে, যেদিন প্রথম গেলে, তোমাকে কি এটা বলা হয়েছিল যে প্রথমে 1 মাস থিয়েটারের মহলার ঘর ঝাড় দিতে হয়, চা আনতে হয়, এটা কি বলা হয়েছিল নাকি প্রথম দিন থেকেই তোমায় অভিনয়ের শিক্ষা দেওয়া হয়েছিল? যেটা তুমি না, অভিনয় শিক্ষা দেওয়া হয় বলে তো আমার মনে হয় না থিয়েটারে কোথায় দেওয়া হয়। অভিনয় শিক্ষা দেওয়া হয় না। কি বলা হয়েছিল তোমায় প্রথম দিন যাওয়ার পর? থাকতে হবে থেকে শিখতে হবে। হ্যাঁ, প্রথম দিন পাঠ পাওনি নিশ্চয়ই, রেগুলার হতে হবে। এবং একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কালচারটাই হচ্ছে শ্রুতি, আমরা দেখেই শিখি বা শুনেই শিখি, এরকম একটা ব্যাপার। আমার রবীন্দ্রভারতীর সময় দ্বিজেনবাবু একটা ওয়ার্কশপ নিয়েছিল, দ্বিজেনবাবু একটা কথা বলেছিল, মনে আছে এখনো, যে তুই গ্রুপ ডি না হতে পারলে ভালো গ্রুপ এ হতে পারবে না। ওকে, মানে এই স্টার্ট ফ্রম গ্রুপ ডি, মানে এই কথাটা আমার কাছে খুব স্ট্রাইক করেছিল। তো এবং মনোজবাবু একটা কথা বলেছিলেন আমাদের ওয়ার্কশপে যে তোর স্বপ্নের 10টা হাত আছে, যখন তোর থেকে কাটবে তুই 2টো হাতেও মানে আগলে রাখতে পারবি না, আর যদি যেদিন দেবে 10 হাতে তুই 2 হাতেও রাখতে পারবি না সামলে। তো এই কিছু বড়দের কথা স্ট্রাইক করেছিল। তো সেই জায়গা থেকে ওই ভাবিনি যে অভিনয়টা না করলে কেউ কোনো দল না দিলে থাকবো না, এইটাও ভাবিনি। কিন্তু তার সাথে সাথে সেটা বোধহয় থিয়েটার মেন্টালিটির বলে। এবং আমি এসেছিলাম যে করবো বলে, আমি পালিয়ে যাব বা এই দলে হচ্ছে না বলে ওই দলে চলে যাব। এবং প্রথম থেকেই আমি বুঝেছিলাম যে স্কুলিংটা হয় মানে অভিনয় শেখায় না, ডাহা মিথ্যে কথা। এখানে অভিনয় শেখানো হয়, ডাহা মিথ্যে কথা। তো অভিনয় শেখানো হয় না, থেকে শিখতে হয়। অভিনয় শেখানো যায় না, যায় কিনা তাই নিয়ে আমার সন্দেহ আছে। মানে কিছু টেকনিক শেখানো যেতে পারে। হ্যাঁ, সেটা তো ক্যামেরার ক্ষেত্রে বা স্টেজে হলে আলাদা, কোথায় কিভাবে দাঁড়াবি সেইটা শেখানো যেত। টেকনিক শেখানো ওই যে ওরকম ব্যাপার যে আমি ভালোভাবে বলে দিতে পারবো যে মূর্তি কিভাবে তৈরি করতে হয়, কতটা সুন্দর তৈরি হবে সেটা পুরোপুরি নিজস্ব ব্যাপার। হ্যাঁ, আমার যেটা সুবিধে হয়েছে সেটা হচ্ছে যে যখন আমি ব্রাত্যজনে আসি, কালিন্দী ব্রাত্যজনে, তখন আমি অনেক বড় বড় মানুষদের দেখেছিলাম তারা মানে চরিত্র কিভাবে তৈরি করছে মঞ্চের মধ্যে। দেবুদাকে দেখেছিলাম, ঋত্বিকদাকে দেখেছিলাম, গৌতম হালদারকে দেখেছিলাম, এছাড়া মিনার্ভার ব্যাকস্টেজ আমরা থাকতাম, সেই সময় দেখতাম সৌমিত্রবাবু রাজালিয়ার করছে কিভাবে তৈরি করছে, দেবী সর্বমস্তা তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে। এইটা একটা ওয়ার্কশপ টাইপের ছিল যেটা দেখেছিলাম, সেটা দেখে শিখে নেওয়া। মানে মঞ্চে ঢোকার আগে অভিনেতা নিজেকে কিভাবে তৈরি করছে, মানে সবাই যে আমি বলছি দেবুদার কথা ধরো, দেবুদা এসে পাঞ্জাবি সেলাই চেক করে, আচ্ছা যে কস্টিউমটা পরবে টেনে টেনে দেখে, গিয়ে সেটের ওপর এরকম পা দিয়ে হ্যাঁ কিরে এটা রাখা পড়বে না তো, মানে এইরকম আর কি। হ্যাঁ, তো এটা যার নিজস্বতা। প্রত্যেক দিন মানে রুদ্ধ সঙ্গীতও দেখি যে দরবেশ কেনা হতো, ওই দরবেশটা ঠিকঠাক সাইজে এসেছে কিনা সেটাও দেখতো, ছোট হলেও অসুবিধা ছিল মানুষটা, মানে এতটাই জায়গাটা, কারণ ওই জায়গায় ওনাকে ওই হাসতে হাসতে ওটাকে খেতে হবে, কতটা কামড় দিলে যাবে এবং ডায়লগটাও বলতে পারবে। দেবুদা এটা করতো এবং এটা শিখেছিলাম। মানে যে প্রসেনজিৎদার নাম নেওয়া হলো, সেও মানে মঞ্চের বাইরে যে কি কাণ্ড কারখানা করতো এটা বলে বোঝানো যাবে। এটা আমি অনির্বাণদার মধ্যেও দেখেছি, আমি অদ্যতেই বেশি দেখেছি অনির্বাণদাকে। মানে আমি যেহেতু কখনো আলো বা সেটের কাজে অনির্বাণদার এই অভ্যেসটা আছে, অনির্বাণ ভট্টাচার্য ওর এটা আছে, আগে নিজের চটি ফটি টেনে দেখে চামড়া টানা ছিঁড়ে। তোমরা দুজনেই ব্রাত্য বসুর সঙ্গে, তোমরা দুটো আলাদা বৃত্তে কিন্তু খুব ক্লোজ প্রক্সিমিটিতে বিভিন্ন সময় কাজ করেছো। তো আমি ব্যক্তিগতভাবে তার কাজের এবং তার যে থিয়েটার যাত্রার খুবই আগ্রহী একজন, কি বলবো, দর্শক পাঠক সমস্ত দিক থেকে। তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে তোমাদের এই থিয়েটার যাত্রায় সেই যে ক্লোজ প্রক্সিমিটিতে কাজ করা, তার প্রভাব কতটা পড়লো, কিভাবে এলেও সেই প্রভাবটা কি বলবো আগে ও না বলুক। সবচেয়ে বেশি কাজ ও করে, মানে আমার থেকে বেশি কাজ ও করেছে। বলো। স্যারের সাথে কাজ করে আমার একটা অনুষ্ঠানে উনি এসেছিলেন, তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার সম্পর্কে একটা কথা খুব শোনা যায়, আপনি প্রচন্ড রাগী।
এবং সেই প্রশ্নটার উত্তরে উনি আমায় বলেছিলেন যে একটা দীর্ঘ উত্তর দিয়েছিলেন, বলছে যে এখন আর রাগি না, আগে ছিল উনুন থেকে সদ্য নামানো তপ্ত ম্যাগির মতো, এখন সেটা শান্ত হয়ে গেছে। তো সেই তপ্ত ম্যাগিটা যখন ছিল তখন তুমি সেই উনুনের পাশে বসেছিলে, তো আমি সেইটা একটু সেই শুরুর দিকটার সময়টা একটু জানতে চাই, মানে সেই শেখাটা, সেই সান্নিধ্যটা। হ্যাঁ, প্রচণ্ড রাগী ছিল, প্রচণ্ড। আচ্ছা, মানে আমার এটা অসুবিধা হয়নি, কারণ আমার বাবা মিলিটারি পার্সন ছিল। এটা দুর্দান্ত। আমার ওটা ব্যাপারটা ঘটেনি, কারণ আমার তুই বলতে চাইছিস স্যার মিলিটারি পার্সনদের মতো রাগী ছিল? হ্যাঁ একদমই, মানে কোর্ট মার্শাল এরকম ব্যাপার। মানে আমার বাড়িতেও এরকম ছিল যে আমি ঘুম থেকে ওঠার আগে বাবা ঘুম থেকে উঠে পড়লে, মানে আমি পড়তে না বসলে তো কোর্ট মার্শাল কেস, সেরকম স্যারও ছিল একদম মিলিটারি পার্সনদের মতো, যে এটা এখনই শুরু হতে হবে, রিহার্সাল একদম টাইম হবে, সব কিছু টাইম টু টাইম হবে ছিল। কিন্তু আমার যেটা সুবিধা হয়েছে, ওই রাগটা আমার অতটা অসুবিধা হয়নি, কারণ আমি হ্যাবিচুয়েটেড। কিন্তু আমার যেটা সুবিধে হয়েছে যে স্যারের থেকে থিয়েটারের মানে ম্যানেজমেন্ট বা নিয়ম কানুন শিখেছি, মানে প্রচণ্ড পরিমাণে শিখেছি। মানে কিভাবে হতে পারে, কতটা সিনসিয়ার থাকতে হয়, যে কোথায় কোথায় পোস্টার পড়বে, মানে কোন হলের সামনে পোস্টারটা পড়বে, কতটা প্রচার হবে এবং ওই প্রচারে কেমন কি যাবে, সব কিছু স্যারের কাছে একটা ডিটেল থাকতো। তার জন্য হয়তো একটা টিম ছিল, কিন্তু স্যার সেটা পুরোটা কোঅর্ডিনেট করতেন এবং থাকতেন, দেখতেন। তো এই জিনিসগুলো প্রচণ্ড শেখা স্যারের কাছ থেকে, যে কিভাবে থিয়েটারটাকে কতটা সিরিয়াস করা যায়, মানে ইয়ার্কি মারার জায়গা না, হ্যাঁ একদম সিরিয়াস থেকে কতটা করা যায়, এইটা মেনলি স্যারের কাছ থেকে আমি শিখেছি দেখে। আর অল্পদা, আমার একটা কন্ট্রাডিকশন আছে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে রাগের যে বিষয়টা এলো, তো রাগ হবে না কেন, মানে কখন রাগ? হ্যাঁ মানে রাখালকে স্যার বলেছেন যে রাখাল তুমি একদিন আমাকে তোমার বাড়ির থেকে মায়ের হাতে রান্না করে একটু খাসির মাংস খাইও তো। এবার ধরো রাখাল ভুলে গেছে, স্যার কি রেগে গেছে? না, কিন্তু ওই স্পেসটার মধ্যে ঢুকলে হ্যাঁ, এবার কি হয় না, এই যে ও যেগুলো বললো সেটা হচ্ছে একদম সময় চলতে হবে, টাইমে ঢুকতে হবে, এটা তো ডিসিপ্লিন, এটা তো বেসিক হওয়ার কথা। হ্যাঁ, এটা ভাঙলে রেগে যাওয়ারই কথা, রেগে যাওয়ার কথা। না রাগলে বরঞ্চ মনে হয় যে রাগলো না। এক, দু নম্বর হচ্ছে কখন রেগে যাচ্ছে। উনি পরিচালক যখন, উনি লেখক হিসেবে কি রেগে যাচ্ছেন না, উনি যখন পরিচালক, উনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা হয়, যদি আমি থিয়েটারের লোক হই তাহলে আমার দায়বর্তায় যে উনি যেটা দেখতে চান সেটা ওনাকে দেখানো, এবং যদি তার মধ্যে কোনো টেকনিক্যাল সমস্যা থাকে তাহলে ওনার সঙ্গে সেটা খোলাখুলি আলোচনা করা। যেটা আমি ওনার সঙ্গে বেশ কিছু লোকের এই যে একটা প্রচার, উনি রাগি উনি রাগি প্রচার, এতে যেটা হয়েছে, এবং স্যারও না এটা এখন মেনে নিয়েছে, হ্যাঁ আমি রাগি ছিলাম যা যা করি গিয়ে যা, মানে এরকম একটা হয়েছে। কিন্তু ইটস নট লাইক দ্যাট, মানে ও একটা জিনিস দেখতে পাচ্ছে, ও যেটা চাইছে আমার থেকে ও সেটা পাচ্ছে না, এবং ও জানে যে আমি আমার 100% দিচ্ছি না। আমি রিহার্সালে 1 ঘন্টা দেরিতে ঢুকলাম, তার মানে আমি 100% দিচ্ছি না। আমার আগের দিন রাতে ঘুম হবে না তো যদি আজকে রিহার্সাল থাকে। এটা কিন্তু থিয়েটারের ক্ষেত্রে হয়। আমি যেহেতু ওনার সঙ্গে থিয়েটারের বাইরের পরিসরেও কাজ করেছি, ওনার যে এই যে তথাকথিত রাগ, আমার মনে হয় এই রাগটা ওনার মধ্যে থাকুক, এটা থাকলে বরঞ্চ থিয়েটারের কিছু ভালো ভালো। উনি যখন থিয়েটার করছেন বা ডিরেকশন দিচ্ছেন, তখন যদি উনি মিনমিন করে একটা অ্যাক্টরকে বলে না যে তোমার না ওগো শুনছো, তোমার না এটা না হয়নি জানো তো, তুমি একটু এটা এইভাবে করবে, ও পাত্তা দেবে না। তার কারণ ওই লোকটা এটা দেখতে পাচ্ছে না, যেটা ও এখানে বসে দেখতে পাচ্ছে। আর ও যেটা দেখতে পাচ্ছে ওটা সূর্য, তো পাশাপাশি থাকলে না ওই তাপটা পড়ে গায়ে। তো আমি তাপটা যখন এনজয় করবো, তখন বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার একটা ভয় আছে, এটা এনজয় করতে হবে। হ্যাঁ, দুটো ওই একসাথে। এটা আমার সঙ্গে একটা ব্রাত্য জোন্স যারা আর কি, মানে ওদের কথা বলছি, ওদের সাথে আমার এটা একটা আপত্তি আছে। দেখো, তথাকথিত ভাবে ব্রাত্য বসু আমার থিয়েটারের শিক্ষাগুরু নয়, ডিরেক্টলি আমি ওনার সাথে প্রায় কোনো কাজ করিনি। আমি ওনার ডিজাইন করা নাটকে আলো চালিয়েছি, বা ওনার দলে ও স্বপ্ন বলে যে নাটকটা, ওটা সব পৃথ্বীজা ডিরেক্টর ছিল, সেইটায় আমি কাজ করেছি।
আমি ব্রাত্য বসুর সঙ্গে ওই যেটা বললাম যে প্রজেক্টটা হতো সেটাই কাজ করেছি। আমি অথই জলে ওনাকে ডিরেকশন দিতে দেখেছি। আমি আর রাখাল আমার মনে আছে আমরা একাডেমিতে রিহার্সাল হচ্ছে, শুধুমাত্র ব্রাত্য বসু কিভাবে ডিরেকশন দেয় আমি দেখবো, সেই আমার কথা ও রাখবে বলে একাডেমির একটা রাইটের ওপর পার্চ লাইন আছে একটা, ওইখানে গিয়ে লুকিয়ে বসে থাকতাম। কোনো রকম কোনো কিছু ধূম্রপান করা যেত না, তার কারণ হচ্ছে নিচেই সাইড লাইনের লাইট, ধোঁয়াটা গিয়ে পড়বে ওইখানে, ওখান থেকে কেড়ে এরকম চিৎকার করবে। তো ওইখানে লুকিয়ে লুকিয়ে দেখেছি আমি, কিন্তু ওনাকে দেখেছি যে উনি যদি বোঝেন যে এই অ্যাক্টরটা নিজে বুঝতে পেরেছে ওর কি ভুল হয়েছে, আমি কারোর নাম নেব না, যে ও নিজে বুঝতে পেরেছে যে আমি কি ভুল করেছি, কাউ কিছু বলবে না। এবার তুমি একটা কথা বলো উদ্দালক, তুমি তো নিজেও থিয়েটার করো, তুমি নিজেও থিয়েটার পরিচালক, তোমার একটা ডিজাইন যেটা তুমি রাতের পর রাত ভেবেছো, সেটা কি কষ্ট করে বানালে, কেউ একটা তার ক্যাজুয়ালিটির জন্য কেটে দিল, সেটাকে মানে ভেঙে দিয়ে চলে গেল, আর তুমি ওগো বাবা গো সোনা গো করলে, তাহলে বলতে হবে তুমি রামকৃষ্ণ আর কি মহান, মানে সেটা আমি নই। আর ওনার সঙ্গে ওনার সান্নিধ্যে থাকার প্রচুর লাভ আছে। প্রথমত হচ্ছে আমার প্রচুর বানান ঠিক হয়েছে ওনার সঙ্গে থেকে, আচ্ছা। দ্বিতীয়ত সেটা একটা কারণ হতে পারে, আমি মানে যারা ওনার কাছে থিয়েটার শিখেছেন তারা তো অনেকটা মানে অনেক বেশি বয়স, আমাকে উনি একটু হয়তো বাচ্চাদের মতোই ট্রিট করেন, একটু ছোট হিসাবেই দেখেন। তাই আমাকে কিন্তু উনি যে কোনো বিষয়, মানে সেটা কার্তিক পুজো কেন হয় থেকে শুরু করে অমুক লেখাটা সে কেন লিখলো, বা কোনো পলিটিক্যাল বিষয় যে এইটাকে পড়ে দেখো, বা এইটা একটা বইয়ের নাম বলে দেওয়া, এইগুলো মানে ওই বললাম একটা সূর্যের পাশে থাকলে ওই তাপটা কাঁচতে তুমি চাও না চাও ওই তাপটা আসে, ওরকম একটা শিক্ষিত লোক তো সেইটা আসে। আর তুমি যদি এইটা বলো যে উনি কি রেগে যান না, তুমি কি রেগে, মানে আমি বলছি যে আমি তো থিয়েটারের বাইরে ওনাকে ওটা করতে দেখি। সুতরাং সরাসরি রাগ নিয়ে আমার প্রশ্নটাও নয়, আমার প্রশ্নটা ছিল আমার এটা একটা প্রচার, এটা একটা প্রচার, হ্যাঁ মানে এরকম আমি তোমায় বলছি এটা ভালো হলো যে এটা অনেকটা ক্ল্যারিফাই, না এটা ওর সঙ্গে আমার এটা মানে ওদের সঙ্গে বেসিক্যালি আমার এটা একটা কন্ট্রাডিকশন। আমি এরকম দেখেছি লোককে, মানে স্যারের সঙ্গে থিয়েটার করে এরকম লোককে, স্যারকে একটা কথা বলবে, নর্মাল একটা কথা বলবে হয়তো যে আমার না মেয়ের বিয়ে, এসে স্যার আপনি রেগে যাবেন না তো, কেন, মানে এমন একটা কথা বলবে ও যে তুমি রেগে যাবে, তো এইটা দিয়ে বললেই তো হয় যে স্যার আমি এটা বলতে এসেছি, ও বুঝেছে যে এই কথাটা এখন বলা যায় না, একটা জিনিস তৈরি করছে তুমি ডান দিয়ে যাও তুমি বাদিয়ে যাও আলোর নিচে দাঁড়াও, সামনে এসে স্যার চা খাবেন, রেগে তো যাবে, আরে তুই দাঁড়া, মানে এইগুলো তো গন্ডগোল আছে। স্যারের এই ও যেটা বললো যে ওই সময় স্যার যে পরিমাণে ওই তপ্তটা থাকতেন, ব্রেকের সময় আবার এসে জিজ্ঞাসা খেয়েছো, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সেইটার কারণও আছে, কারণ সেইটা আমি এখন বললাম বলে নাহলে কিন্তু আমার মনে এলো বললো বলে কথাটা মনে, হ্যাঁ বললাম বলে মনে জানছি যে ব্যাপার এই যে এরাই ছড়িয়েছে, আমি বলছি আমি স্যারকে কোনোদিন যে রেগে আছে বা আমি গিয়ে বলবো না, আমি এরকম কোনোদিন ভাবিনি। আমি ভাবতাম এরা মিলে একটা বলয় তৈরি করে রেখেছে, না এরার মধ্যে আমি স্যার কিন্তু রেগে যাবে, এরার মধ্যে আমি এরার মধ্যে ছিলাম না। আমি ইভেন মানে দলে বলছিস না, আমি দলের ঘরে যখন রিহার্সাল বসতাম সবসময় সামনেই বসতাম, হ্যাঁ ঠিক আছে কেন বসতাম, এটাও একটা কারণ ছিল যে আমি ভাবতাম স্যার হয়তো আজকে একটা স্ক্রিপ্ট পড়তে দেবে, হয়তো আমাকেই আগে দেবে, তাহলে একটা পড়ে নেবো, একটু বেশি সুযোগ পাওয়া যাবে। মানে আমার বেসিক্যালি ওইটাই একটা ব্যাপার যে আগে যে না ওনাকে আমি যেহেতু আমি বললাম থিয়েটারের বাইরেও দেখেছি, উনি একটু কেউ একটু তেলিয়ে কথা বললে না বুঝতে পারে স্যার আপনার লেখাটা এত ভালো, একদম হ্যাঁ জানি, আমি সাইডে থাকলে বুঝতে পারি যে এইটা নিয়েছে গায়ে, মানে এইটা ঠিক হয়নি কথাটা বলা, এটা ওইটা ওর আপত্তি আছে, ও ভালো লেখা জানে না নাকি, আর কেউ বলে ও প্রথম বল সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া একটা লোককে, যে বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে সেই বইটা মির্জাফরটা যে কি সুন্দর লেখা, আরে কি কথা কেউ জানে না, ওই বললো হলো জানলো একবার। যাই হোক, আমরা এবার আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এরকম একটা প্রচার না বাস্তব আমি জানি না, সেটা তোমরা বলবে, আমার একটা নিজস্ব মতামত আছে, কিন্তু তোমাদের কথা বলি, একটা প্রচার আছে যে থিয়েটারের দর্শক ক্রমশ কমছে, অনেক কমে গেছে, থিয়েটার দেখার লোকের অভাব, কম বয়সীরা থিয়েটার দেখতে ততটা আসছেন না, আগের প্রজন্মের মানুষটা যখন কম বয়সী ছিলেন তারা যতটা থিয়েটার দেখতে যেতেন ততটা, এটা কি সত্যি? তুমি লাস্ট নাটক কি দেখেছো? আমি লাস্ট নাটক ভানুপ্রিয় লটারি। গিরিশ মঞ্চে তুমি ছিলে, হ্যাঁ। ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি ছিল না বয়স্কদের?
হ্যাঁ, ইয়াং জেনারেশন কিছু হলেও একটু বেশি ছিল। সমস্যা হচ্ছে যে অ্যাপ্রোচটা, মানে আমি একটা থিয়েটার করি, সেই থিয়েটারটা এখন সবাই জেনে গেছে। ধরো মানে একাডেমি টিকিট কাউন্টারের নিচে একটা ছোট্ট করে লাল কাগজে লাল কালি দিয়ে লেখা থাকবে আজ সন্ধ্যে 6টা, নাটকের নাম অমুক। এবার এই যে একটা ওই মানে গতানুগতিকভাবে ওই মানে আমার পূর্বপুরুষদের আমল থেকে একটা জিনিস চলছে, যেটা শুধুমাত্র আমাদের ঐতিহ্য বলে আমরা চালিয়ে যাচ্ছি। সব তো বদলাচ্ছে, মানুষ এইখান থেকে এখন সিনেমা দেখতে পায়, এইখান থেকে এখন থিয়েটারও দেখতে পায়, একটা প্রাইভেট প্ল্যাটফর্ম করেছে যারা এইখান থেকে থিয়েটার দেখতে পাচ্ছে। তাহলে আমি থিয়েটারের দর্শকটাকে ওইখানে আনবো কি করে? আমি থিয়েটার বিক্রি করে দিচ্ছি। আমি যে থিয়েটার ইয়েতে দেখা যেত, হলে গিয়ে লাইন দিয়ে টিকিট কেটে দেখতে হতো, সেটা এখন আমি বাড়ি বসে মোবাইলে দেখতে পাচ্ছি। অথচ গান গাইছি যে আরে দর্শক কমে গেল, দর্শক কমবেই। আরেকটা জিনিস হচ্ছে, নতুন যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো সেগুলো থিয়েটারে হয়নি। এটা এক। খুব জোর হলে ওই তোমার প্রজেক্টর এসছে, একটু এলইডি আলো, এলইডি লাইট এসছে, এর বাইরে কিছু নয়। সেগুলো খুব উন্নত নয়। হ্যাঁ, এবং এই যে পুরোনো দিনের যে মানুষগুলো যারা থিয়েটার করে এসছেন, তারা যতদিন না এটা ভাববেন মনে মনে যে না থিয়েটারটাকে এইবারেই একটুখানি এগোনো উচিত, থিয়েটারে ইন টার্মস অফ টেকনোলজি। হ্যাঁ, কেন নয়? এখন তো এআই এর যুগ ভাই, তো কেন নয়? আমি যদি মনে করি যে আমি একটা থিয়েটার করব, সেখানে অনেকটা, আমি টেকনিক্যাল ডিসতে বলছি না যেহেতু আমার নিজস্বতা, কিন্তু এটা করা যায় যে একটা ফাঁকা স্টেজের মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, যে মানুষটা আসলে প্রজেকশনে পড়েছে এবং তার 3D ভিউ দেখা যাচ্ছে। করা যায়। আমি কিভাবে যায় এটা বলবো না, করা যায়। একদম আমি রাখালকে দাঁড় করিয়ে দেবো ওখানে, রাখাল এসে ওখানে দাঁড়াবে, কথা বলবে, হাঁটবে, চলবে, কিন্তু এই আলোটা বন্ধ হয়ে গেলে রাখাল আর থাকবে না। তার করছে না কেন? তো করুক, দেখুক লোকে আসে কিনা। এক। দুই হচ্ছে টেক্সটে একটা পরিবর্তন এসছে। নাটকের যে টেক্সট, আগের যেটা টেক্সট বেসড যে নাটক ছিল, এখন সেই নাটক কিন্তু হয় না। টেক্সটে যারা লিখতেন, নাটক লিখতেন, তাদের নাটক লেখার মানে তুমি এখন বলো নাটক সমগ্র মানে উৎপল দত্ত, বাদল সরকার, এদের তুমি এখনকার একটা লেখক বলো নাটকের যে নাটক লেখেন শুধুমাত্র, আর কিচ্ছু লেখেন না। বইমেলায়, প্রত্যেক বইমেলায় তার অন্তত একটা দুটো করে বই বেরোচ্ছে, এরকম 10টা ছেড়ে দাও, 5টা বলো, মানে একটা দুটো উজ্জ্বলদাকে পেতে পারো। আমাদের জেনারেশন নয় উজ্জ্বলদা, আমাদের জেনারেশন, আমাদের জেনারেশন নয়। ব্রাত্য বসু, উজ্জ্বলদা এরা একটা স্টলওয়ার্ড, এরা একটা জায়গায় পৌঁছে গেছে। যে আমাদের জেনারেশনে কে আছে? কেউ নেই। তাহলে আমার ট্যালেন্ট নেই, আমি কাঁদবো কি? লোক আসছে না। পয়েন্ট নাম্বার 2। আর পয়েন্ট নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে লোকে না এখন একটু চেনা মুখের থিয়েটার বেশি দেখে, স্টার। হ্যাঁ, এটা একটা সমস্যা। তোমার থিয়েটারে তো সেই রকম স্টার তো তোমার থিয়েটারে কোনো স্টারই নেই। আমার মানে ভানু পেলো লটারিতে, ইয়েতে তো তাও ধরো সৌমেন আছে, সৌমেন একটু চেনা মুখ 6th অগাস্টে, কিন্তু ভানু পেলো লটারিতে কেউই নেই। ভানু পেলো লটারি একদমই সবাই হ্যাঁ নতুন মানে ওর প্রথম প্ল্যানই ছিল হচ্ছে যে আমি কোনো চেনা মুখ নিয়ে কাজটা করবো না। তার একটা মানে ঠিকও করেছি, যেহেতু ভানু বন্দ্যোপাধ্যায় আছেন, তো একটা মানে যাই করি না কেন ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ইয়ে করা হবে, সেটা তো হয়। ফলে স্টার নিলে থিয়েটার চলবে, তাই তো দেখছি। এটা একটা সিঙ্গেল স্টারের থিয়েটার, একটাই স্টার, একটাই লোক থিয়েটার করছে, 700 টাকায় টিকিট বিক্রি হচ্ছে। কিন্তু আমি বলছি ওই নাটকটাই, ওই স্ক্রিপ্টে, ওই ডিজাইনে একটা অচেনা কোনো মহিলা করুক, একটা পুরুষ করুক, হবে 700 টাকা 800 টাকায় টিকিট বিক্রি? না, হবে না। তাহলে তো মানে চাহিদা পাল্টেছে মানুষের। এটার পরে তো সারভাইভ করতে হবে থিয়েটারকে। এই তো বলছি তো, প্রযুক্তিগতভাবে থিয়েটারকে তুলতে হবে, নতুন প্রজন্মকে নাটক লিখতে হবে। নতুন প্রজন্মের থিয়েটারের ভাষা নেই। এবং একদম আমাদের জেনারেশনে একটা নাট্যকার সে প্রায় নেই। হ্যাঁ, তুমি ওটা কিছু না। এবং আর একটা জিনিসও আমি খুব ফিল করি, যেটা হচ্ছে যে মানে গল্প নেই, মানে মৌলিক গল্প, মানে আমি যদি বললো যে মনোজ বাবু, উৎপল বাবু, এদের যে নাটকগুলো গল্প ছিল, গল্পের মধ্যে ক্রাইসিস ছিল।
এখন ক্রাইসিস নিয়ে গল্প তৈরি হচ্ছে, মানে তাতে আমি মানে অন্য মানে খবরের চ্যানেল কোনো কিছু দেবো ক্রাইসিস দেখার জন্য, কারণ আমি থিয়েটার হলে কেন আসবো? এই যে ভানু পেলো লটারির কথা হচ্ছে, আমি এইটাই বলছি যে মানুষ, আমরা আজও ভানু পেলো লটারি মনে রেখেছি গল্পটার জন্য, হয়তো পুঙ্খানুপুঙ্খ সব ফ্রেম টু ফ্রেম আমাদের মনেও নেই, কিন্তু আমার গল্পটা মনে আছে। মানে আমি অনেক পুরনো মানুষদের দেখেছি, উত্তমবাবুর ওই সিনেমাটা দেখেছে, গল্পটা মনে আছে, নাম মনে নেই। একটা গল্পই যদি মানুষ না নিয়ে যেতে পারে, তাহলে একটা অভিনেতার অভিনয়টা বেঁচেও থাকবে না, ক্যারেক্টও হবে না। যার জন্য একটা জিনিস হচ্ছে কি, যেহেতু এখানে দর্শক কম বা ইনফ্রাস্ট্রাকচার কম বলে আমরা কেঁদে কেঁদেই শুধু কাটিয়ে দিচ্ছি, আমরা কিছু করছি না। ইনফ্রাস্ট্রাকচারটা তো আমাদের হাতে নেই, পুরো নেই তো। আমি বলছি কলকাতায় সবচেয়ে বড় থিয়েটার হল, মানে সবচেয়ে নামি বা নামি থিয়েটার হল, নামি এবং দামি, একাডেমি অফ ফাইন আর্টস, হলটার কি অবস্থা? সেইটাই তো আমি বলছি। তো ইনফ্রাস্ট্রাকচার নেই, তুমি মানে কি করে এক্সপেক্ট করছো যে তোমার এটা ভালো হবে ওটা ভালো হবে? একটা অ্যাক্টর সে উইংসে দাঁড়াচ্ছে, দরদর করে ঘামছে, মানে দুটো এসি খারাপ, ওটা কি সরকারি হলো নয় না? এটা কে ঠিক করবে? বিরোধী পক্ষ নেমে গেল, সেটাও হচ্ছে না। এটা ঠিক হবে কি করে? মানে এইটা থিয়েটারের লোকগুলো, আরে আমি বলছি এই যে যারা অ্যাডমিনিস্ট্রেটর, এগুলোকে এক হতে হবে। তোমাকে সবার আগেই অ্যাডমিনিস্ট্রেশনের লোকটার কাছে পৌঁছাতে হবে, মানে যে একদম এইখানে কাজ করছে তাকে ওইখানটায় যেতে হবে, না হলে এটা করা মুশকিল। মানে যে লাইট ডিজাইনার আলো ডিজাইন করছে, তার যে লোকটা মাল বয়ে নিয়ে গিয়ে হলে ঢোকাচ্ছে, তার সাথে অ্যাডমিনিস্ট্রেটরকে কথা বলতে হবে, সে জানে অরিজিনাল সমস্যাটা কোথায়। সেই যোগাযোগটা তৈরি হচ্ছে না। বেশ, যে কথাটা তুমি বলছিলে, এই যে প্রযুক্তিগত প্রয়োগের প্রশ্নটা এবং পরিকাঠামোর প্রশ্নটা, সেখান থেকে একটা জিনিসে আসবো। তুমি একটা কথা ছুঁয়ে গেলে আগের কথাটা বলতে বলতে, যে এবং টেক্সটের অভাব, এবং তার সঙ্গে নতুন টেক্সটের অভাব, তার সঙ্গে ডিজাইন, এইসবের বিষয়টা। তো আমি এখান থেকে জানতে চাইবো যে এখন থিয়েটারে একটা প্রবণতা বা একটা চিন্তাভাবনা আমি দেখেছি, অনেকেই দুমদাম বলে দিচ্ছে যে শব্দটা সম্পর্কে না জেনে, যে সিনোগ্রাফি বলে দিচ্ছে, বা বলে দিচ্ছে যে ডিজাইন। এবার এই শব্দটা কিন্তু আমার যখন থিয়েটার শেখা শুরু, সেই সময়টা এতটা ছিল না। এটা ইদানিং একটু বেশি, বছর 5-7 হবে বা একটু হবে এরকম এই শব্দটা ব্যবহার, যে ডিজাইন করতে হবে, সিনোগ্রাফি করতে হবে। তো কোথাও গিয়ে কি তোমার মনে হচ্ছে যে, যেহেতু যাদের নাম তুমি বললে, বা তুমি বললে যে ধরো মনোজবাবুর নাম বললে, মোহিত চট্টোপাধ্যায়ের কথা বললে, বাদল সরকারের কথা, বাদল সরকার তো প্রায় মানে একদম অন্য ফরম্যাটে থিয়েটার করেছে, বা একদম যদি বিদেশে চলে যাই সেখানে নো থিয়েটারের কথা আসছে। তা আমি বলছি যে সেই সবের মধ্যে থেকে আমরা কি শেষ পর্যন্ত এই স্পেকটাকুলারটার দিকে পৌঁছলাম? আমাদের থিয়েটারটা কি একটা স্পেকটাকুলার, একটু ভিজুয়ালস, একটু ব্রডওয়ে, এই জিনিসটার দিকে পৌঁছে গেল? সেটা কি ঠিক হলো? থিয়েটারের মূল যে কাহিনী বা যে ধারা থিয়েটারের, বাংলা থিয়েটারের বা ভারতীয় থিয়েটারের যে ধারা, যদিও আদৌ ভারতীয় থিয়েটার বলে কিছু থেকে থাকে, তার যে ধারা, সেইটার বাইরে বেরিয়ে গিয়ে, সেইটা থেকে কিছুটা সরে গিয়ে এই যে ডিজাইন নির্ভরতা, এইটা কেন, এই স্পেকটাকুলারিটিটা কেন? সেটা কি আমাকে এমনও অনেকে বলেছেন যে অনেক সময় অভিনয়ের কি বলবো, অভিনয়ের ঘাটতি ঢাকতে ডিজাইনকে ব্যবহার করা হয়, টেক্সটের ঘাটতি ঢাকতে ডিজাইনকে ব্যবহার করা হয়, কিন্তু সেটা তো উদ্দেশ্য নয়। থিয়েটারটা তো একটা সার্বজনীন বিষয় একদম। তো সেইখানে দাঁড়িয়ে মানে তোমার কি মনে হয়, মানে এখন থিয়েটারটা একটু বেশি ডিজাইন নির্ভরতা, একটু বেশি লাইটটা কেমন হলো, একটু কত চমকে দিতে পারলাম, কি করে লাইটের একটু স্মোক চালিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে গোবরটা গেল, তাতে একটা বেশ সুন্দর তৈরি হলো, এইরকম একটা ব্যাপারের মধ্যে ঢুকে গেছে। এটা আমি বলি প্রথমে, তুই বলে দিচ্ছিস, মানে শব্দ দিয়ে বলে দিচ্ছিস। মানে যদি আমি একটা অন্য প্রসঙ্গ থেকে আসছি, যে ভাবো বাড়িতে মা রান্না করছে, আমরা ছোটবেলা থেকে দেখছি, বাবা বাজার কিনে আনছে, মা ঠিকঠাক করে কাটছে সব সবজি, শাক কাটছে একদম পরিপাটি, এবং আনাজ ধুয়ে এক একটা আলাদা আলাদা জায়গায় রাখছে, তারপর রান্না করতে যাচ্ছে, মশলা বেটে রাখছে। এটা তো ডিজাইন।
আর হুড়মুড়িয়ে কিছু করে দেওয়া। তো ডিজাইন তো আমাদের প্রথম থেকেই আছে। আমরা যদি থিয়েটারে প্রথমে আমরা পড়েছি, আমরা দেখিনি, উৎপল বাবুর নাটকে বলতো যে জাহাজ ইন্টারভেলের পর এগিয়ে চলে যেত, বা টিনের তলোয়ারে আমরা ছোট ছোট যে ক্লিপিং গুলো দেখেছিলাম তাতে দেখেছিলাম মিনার্ভাকে বিভিন্ন জায়গা থেকে ইউজ করা হচ্ছে, বা জল খনিতে জল নেমে গেছে, ডুবছে, সেইটা ইউজ করা হচ্ছে। তো ডিজাইন প্রথম থেকেই ছিল। এখন কেন এটা নিয়ে বেশি মাতামাতি করা হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু ডিজাইন প্রথম থেকেই ছিল। এবার এখন মানে মানুষের কাছে ব্রডওয়ে অনেক সহজলভ্য হয়ে গেছে, আমরা পেয়ে যাই। এবার সেইখান থেকে যদি সেই মানে কোনো আপেল পড়ে একটা কিছু ভাবনা চিন্তা এলো আমাদের বাংলা থিয়েটারে কিছু প্রয়োগ করার, যদি আসে ক্ষতি কি? ডিজাইন হোক না, কিন্তু সেটা নিয়ে আলাদা করে মাতামাতি করার কোনো জায়গা আছে না। ডিজাইনের কি সব সময় টেক্সটের সঙ্গে সাজুজ্য থাকছে সমস্ত থিয়েটারে? থাকছে না। হ্যাঁ, প্রশ্নটা সেখানে থাকছেও না। কারণ মানে অনেক জায়গা আছে যে আছে বলে একটা কিছু একটা চমক দেওয়ার জন্য তৈরি করে দিচ্ছি। আমার প্রশ্নটা সেখানে, চমক দেওয়ার জন্য এটা তৈরি করে দিচ্ছি। কিন্তু আমরা যেমন ভানুকুলের লটারিতে দেখলাম, মানে বাবুন্দা আলো করেছে, মানে আমাদের কাছে হয়তো অনেক রিসোর্স ছিল, কিন্তু বাবুন্দা কিছুই ব্যবহার করলো না। বাবুন্দা এমনভাবে আলো ব্যবহার করলো যেটা অনেকে দেখে বলেছে যে যেন আলোটা একটু কম লাগছে, কিন্তু অন্ধকারকেও যে ব্যবহার করা যায় সেইটা যে আমরাও শিখলাম, সেইটা এবার অনেকে বুঝতে পারছে। সবার কাছে মনে হচ্ছে একটা চমকপ্রদ একটা থাকতে হবে, লাইট হয়ে যাচ্ছে, কিছু একটা হয়ে যাচ্ছে। এই ডিজাইন মানে অনেক ক্ষেত্রেই টেক্সটের বাইরে অপ্রাসঙ্গিকভাবে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে। আলোচনাটা আমার মনে হয় সেইখানে আরো বেশি হচ্ছে, তাই নাকি? না, এটা একটা পলিটিক্স আছে এটার মধ্যে। সেটা হচ্ছে, দেখো, ব্রডওয়ে অবধি আমরা পৌঁছাতে পারবো, হ্যাঁ, ওইসব বাজে কথা। ব্রডওয়ে পরে কারণ ওই ইনফ্রাস্ট্রাকচারই নেই। একটা দৃশ্যপট উঠে যাবে, আরেকটা দৃশ্যপট নামবে, বা দর্শকের মাথার উপর দিয়ে কার্পেটে করে আলাদিন চলে আসবে, ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের। হ্যাঁ, আগেও ছিল না, এখনো নেই। সুতরাং ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা কিরকম জানো তো, এক হচ্ছে একটা মৌলিকতার সমস্যা আছে। পলিটিক্সটা কথা আমি তোমায় বলি, এতদিন ধরে, এত বছর ধরে এত শিল্প হয়েছে, তো মৌলিকতা হারিয়ে গেছে। এইবারে একটা রিক্রিয়েশনের জায়গায় এসেছি। এখন যে যুগটা চলছে, এটা একটা রিক্রিয়েশনের যুগ। পুরোনো জিনিসকে তো নতুন করে তৈরি করে করো। পলিটিক্সটা যেখানে হিট করছে, হেলদি পলিটিক্স হয়তো, সেটা হচ্ছে স্ক্রিপ্টটা খুব একটা ভালো না, একটু ডিজাইন ব্যবহার করলে ভালো হয়। এবার হোয়াট কাইন্ড অফ ডিজাইন? আমরা ডিজাইন ছোটবেলা আমরা যখন ডিজাইন শুনেছি, কি শুনেছি? আলো, মঞ্চ, পোশাক, শব্দ, এই চারটে জিনিসের ডিজাইন হতো। এইবারে একটা কালচার এলো যেখানে একটা পরিচালক তৈরি করো। হ্যাঁ, মানে একটা কালচার এলো যে আমার দল, তোমার একটা দল আছে, তুমি ডিরেক্টর, আর কোনো ডিরেক্টর হবে না। তোমার দল থেকে যে কটা নাটক বেরোচ্ছে তুমি ডিরেক্টর, এটা হতে হবে। অন্য কেউ ডিরেক্টর হলে হবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইটা ভালো বোঝে, ডিরেকশনটা ভালো বোঝে, তাকে নিয়ে আসো। তাকে নিয়ে এসে আমার এই কাজটা করে দাও। আমি যেহেতু ডিরেক্টর, আমি 10 রকম জিনিস, 10 রকম লজেন্স দেখে আমি বললাম এটা ভালো, এটা খারাপ, এটা রাখ, এটা রাখিস না, এটাকে এখান থেকে নামায় করে, এইটুকু বললাম। বেসিক ডিজাইনটা সে করে দিল। করার পর এবার তাকে একটা নাম দিতে হবে। আমি নিজেও সত্যি সিনোগ্রাফি শব্দটার অর্থ আমি জানি না, মানে এটা আমার, হ্যাঁ, ওরা যেমন আমার নামটা ব্যবহার করেছে ভানুকুলের লটারিতে, সৃজনশীল পরিচালনা। হ্যাঁ, তো সৃজনশীল পরিচালনা তার একটা সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ, মানে একটা সিনেমা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, একটা ইউজ হয়। তার কিছু কাজও আছে, মানে সৃজনশীল পরিচালকের কিছু কাজ আছে সিনেমার ক্ষেত্রে। তো থিয়েটার তো ডিরেক্টরস মিডিয়াম, থিয়েটার একদমই পুরোপুরি ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টর যেটা দেখাতে চায় লোকে সেটাই দেখে, একটা সেটাই করে। অভিনেতা মানে গান সেরকমই গাওয়া হয়, সেটা মানে একটা ডিরেক্টর সে নিজে গান গাইতে পারে না, বানাই পারতে পারে, এটা ভালো গায়ক নিয়ে এসে গান গাই দিতে পারে। কিন্তু পলিটিক্সটা এইখানে শুরু হলো যে আমার দল, তাতে আমি পরিচালক, আমার টাকা, তাতে আমি পরিচালক। এই যেদিন থেকে এইটা শুরু হলো, সেদিন থেকে এই ডিজাইনের একটা বোঝা আসতে শুরু করলো, আমার মনে হয়। আচ্ছা, ডিজাইন বড়রা মাফ করবে, ডিজাইন ভালো করলে কি এনএসডি তে চান্স পাওয়া যায়? আমি এটা জানি না, না, মানে ডিজাইন ভালো করলে কি রং মহোৎসবে নাম ওঠে তাড়াতাড়ি?
মানে এরকম কোনো নাটকে হয়েছে কি? মানে আমি জিজ্ঞেস নাম করছি, বলতে হবে না? না না আমি জিজ্ঞেস করছি তোমার। আমি তোমায় জিজ্ঞেস করি, নাম বলো না। তুমি জানো হয়তো ওই জন্য। না মানে এরকম হয়েছে কি? আমার মনে হয় না, তার কারণ ভারতরং মহোৎসব প্রচন্ড পরিমাণে ওরা কে লিখেছে কে পাঠিয়েছে এখন যেটা দাঁড়িয়েছে, ওখানেও একটা পলিটিক্স আছে, সেটা আলাদা। সেটা হচ্ছে একদম মানে কে পাঠালো, কে পরিচালক, কে লিখলো, কোন দল, এই সবের অনেক ইয়ে আছে। আর আগেও যেটা ছিল এনএসডি, আগে যেটা আমরা দেখেছি, এনএসডি খুব কোয়ালিটি ডিপেন্ডস। এনএসডি মানে এনএসডির সঙ্গে ওই তুমি একটা ভালো ডিজাইন করেছো বলে এনএসডি নিয়ে নিল, আর ভালো লিখলে বলে নিল না, এরকম নয়। যেটা ভালো সেটা আমার ধারণা। মানে এনএসডি যে নাটকগুলো প্রত্যেকবার পায় বা বাইরে থেকেও আসে, তার মধ্যে অন্তত 30 বা 40% থিয়েটারে কিছু না কিছু আছে, এমনি আসে। হ্যাঁ, এবার তুমি এই প্রশ্ন আমায় করবে না যে বাকি 60%। এইবার আমি তোমাদের কাজ নিয়ে একটুখানি, তোমাদের রিসেন্ট দুটো কাজ নিয়ে আমি জিজ্ঞেস করবো। ভানু পেল লটারি। হ্যাঁ, ভানুপ্রিয় লটারি আর 6 অগস্ট 1945, একদম দুটোই ওর দলের, বাক্সানা মাটি ওর দলের কাজ। হ্যাঁ, এবং তার সঙ্গে তুমি অ্যাসোসিয়েটেড, দুটো কাজের সঙ্গে তুমি অ্যাসোসিয়েটেড। দুটো কাজের সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড, মানে ওইটা তো আমি লিখেছি, নাটকটা আমি লিখেছি, এবং ওটায় সেট লাইটটাও আমি করেছি। এই নাটকটার ক্ষেত্রে আমি শুধু লিখেছি আর ওই সৃজনশীল পরিচালনা, যাই হোক। তো ভানু পেল লটারি ইটসেলফ এটা খুব সেলিব্রেটেড ছবি বাঙালিদের কাছে। এইটাকে মঞ্চে করার কেন ইচ্ছে হলো তোমাদের? দেখো, এইটা একটা রাখাল আমার বহুদিনের বন্ধু। এটাকে রিস্কও কিন্তু না, আমি বলছি তো তোমাকে, রিস্ক মানে রিস্ক বলে রিস্ক। রাখাল আমার বহুদিনের বন্ধু, মানে রাখালই আমার থিয়েটারের বন্ধু বলতে রাখালই আর কি। রাখাল ছাড়া আমার, মানে রাখাল আমার থিয়েটারের বাইরেও বন্ধু। এবার বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে রাখাল খুব ভালো ছেলে, রাখাল অতি সুবোধ ভালো। মানে রাখাল কোনো দুষ্টুমি আমরা যা করে থাকি করে না সাধারণত, কিন্তু রাখাল একদিন দুষ্টুমি করলো। এই দুষ্টুমি করে একদম ও ডিটারমাইন্ড হয়ে গেল আমার বাড়িতে বসে যে আমি ভানু পেল লটারি করবই। বন্ধু দুষ্টুমি করছে, তুমিও করবে। আমিও একটু সেদিন দুষ্টুমি করেছি, করে যেটা হলো সেটা হচ্ছে আমিও বললাম হ্যাঁ ভাই বলেছি যখন হবে। কিন্তু তারপরে যখন দুজনেই আবার দুষ্টুমির থেকে বেরিয়ে এসে সিরিয়াস হলাম, তখন বললাম যে ভাই দেখ, মানে এইটা কিন্তু খুব চাপের, মানে এই ভানু পেল লটারিটা করা, তুই অন্য কিছু একটা কর, আমি তোর সঙ্গে আছি। তো তারপরে ও নাছোড়বান্দা ছিল রাখাল, আমি এটাই করবো, ভানু পেল লটারিটাই করবো। রাখাল আমার কাছে একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে চলে এলো। স্ক্রিপ্টটা কি, সেটা যে ভানু পেল লটারির যে সিনেমাটা, ওটা পুরোটা ও একদম পুরো অনুলিখন করেছে পুরোটা, ধরেন ওকে তো কিছু একটা দিতে, ও বলছে আমি বললে এটা স্ক্রিপ্ট করতে সিনেমা, মানে একদম ওই রকম সিন কাট ডিজলভ হচ্ছে, মানে ওই রকম। দেখ, এইটা তো করা যাবে না, মানে এটা এবার এটা ওই সারা জীবন আমি খুব একটা কিছু দিতে পারিনি। আমার মনে হলো যে অন্তত নাটক লিখে দিই। তো তারপরে ওটা আমি লিখলাম, যে আমার থেকে আমাকে একটু টাইম দেয়, আমি লিখে তোকে বলছি। তো আমি ওটা লিখলাম, তখন তখন স্বাগতর নাটকটা চলছে। স্বাগতর তখন ফার্স্ট শো হয়ে গেছে, প্রথম শোটা স্বাগতর হয়ে গেছে, এবং নাটকটা ভালো রিয়াকশন আছে, দু একটা রিভিউ পেয়েছি আমরা ভালো। ওইখানেও আমরা মানে বাদল সরকারের এই 100 বছর বলে ওটা তো আমরা ভেঙে, মানে বাদল সরকারের ফর্মটা আমরা ইউজ করেছি। প্রসনিয়ম হলো আমরা থার্ড ফর্মেই ওটা করেছি, মানে তুমি তো দেখেছো, তুমি জানো আলো চালাচ্ছে বা এ করছে সব ভেতরে। 6 অগস্টের সময় আমরা চেষ্টা করেছিলাম যে বাদল সরকারের যে ফর্ম, থার্ড ফর্ম যেটা পছন্দ করেন সেটা করা। মঞ্চের মধ্যে থেকেই আলো চলছে, মঞ্চের মধ্যে মিউজিক চলছে, দলের লোক চালাচ্ছে, ওটা একটা দল ঘর হিসেবে রাখা, সেটা মানে ওটা প্রেজেন্টেশন ছিল। ভানু পেল লটারির ক্ষেত্রে রাখাল বলার পর আমার যেটা মনে হয়েছিল যে এইটাকে, এই গল্পটাকে আমি নেবো। আমি ওকে বললাম যে তাকে গল্পটাকে নিচ্ছি, নিয়ে এবারে বাকি যেটা সেটা একটু আমি আমার মতো করে সাজাচ্ছি। বললো হ্যাঁ, মানে বেসিক গল্পটা এক। আর ভানু যখন নামটা বদলাইনি কেন, কারণ এটা একটা বিখ্যাত নাম, সেই জন্য সেটা আর লোকে বুঝবেও না যে কী করলাম, সেটার জন্য বদলাইনি। আর যার জন্য আমাদের নাটকটার নাম হচ্ছে ভানু পেল লটারি কেয়ার অফ বায়োস্কোপওয়ালা অর্কেস্ট্রা। দ্যাটস নট এক্স্যাক্টলি ভানু পেল লটারি। তো এইটা তৈরি করা হলো। তারপরে স্ক্রিপ্টটা পড়লাম ওর কাছে একদিন, 9 নম্বর স্ক্রিপ্ট, হ্যাঁ এক্স্যাক্টলি 9 নম্বর স্ক্রিপ্ট। মানে অনেকগুলো স্ক্রিপ্ট রিডিং হয়েছিল, যে পছন্দ হচ্ছে না, এটা কি হবে ওটা কি হবে করে। আর মাঝে মাঝেই মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে লোকের কাছে বোর না লাগে। হ্যাঁ, কারণ এই ধরনের ডিজাইন বেস কাজ তো হয়েছে অনেক। তো সেই জন্য তারপরে যাই হোক, তারপরে হলো, তৈরি হলো। পার্থদাকে চুজ করা হলো প্রথম দিন
প্রথম দিনই ও আর আমি স্ক্রিপ্ট লেখা হয়নি, আমরা ডিসাইড করেছিলাম যে ভানু বন্দ্যোপাধ্যায় পার্থদা করবে, পার্থসারথী সরকার, আর নীলাঞ্জন গাঙ্গুলি হচ্ছে জহর, মানে এটা আমরা একদম শুরুর দিন ডিসাইড করে নিয়েছিলাম। তারপরে বাকিগুলো এটা ওটা সেটা করতে করতে চেঞ্জ হতে হতে এসছে। তো তারপরে সেইভাবে ভানু পেল লটারি মানে নামলো, এবং রাখালের দলকে প্রায় আমার জন্যই, মানে যে দিনগুলো আমি করেছি আর কি, প্রায় আমার জন্যই পুরো দলকে ওরা এইদিকে এসে মানে কলকাতায় এসে রিহার্সাল করেছে যাতে আমি একটু দেখতে পারি বা করি, সেটা কোনো হাওড়া বেস। তো সেইটা আমার জন্য একটু কষ্ট করতে হয়েছে, কারণ আমার পক্ষে সম্ভব ছিল, আমি না এমন কাজ করি সেটা সম্ভব ছিল না যাতায়াত করা। যাই হোক, সেটা আর বন্ধুকে একটা কিছু দিতে হতো তাই দিয়েছি। আর তুমি নিজে খুব শক্তিশালী একজন অভিনেতা, তুমি সেই জায়গা থেকে একটা নাটক যখন নির্দেশনা যখন দিচ্ছ, এই নাটকটা তুমি অভিনয় করোনি, হ্যাঁ মনে হয়নি কখনো অভিনয় করেছিল শেষে একদম? না না, এটা আমার প্রথম থেকে ও আমায় বলেছে, মানে ডিরেক্টররা বলে না আমি অভিনয় করব না, না না আমি করতে চাই, ডিরেকশন দিলে অভিনয় না করাই ভালো। আরে ভালো সিনে ঢুকছি, হঠাৎ আলোটা এলো রে, মিউজিকটা পড়লো না, এইটা একটা প্যালপিটেশন, তাই চরিত্র করব কি করে, এই আমার বলেও ছিল যে তুই এটা কর, আমি না করবো না। ডিরেক্টর স্টেজে থাকলে আরো মুশকিল না, কেউ একটা ভুল করলো ওইখান দিয়ে অন স্টেজ কিছু একটা করে দিল, কি দরকার ও খুব রিস্কি। তো এই নাটকটার দুটো অভিনয় হলো পরপর, কেমন প্রতিক্রিয়া পাচ্ছ? ভালো, খুবই ভালো। আচ্ছা, মানে অনেকেই এসে বলেছে যে আমরা আনএক্সপেক্টেডলি ভালো। প্রথম দিন গিরিশ মঞ্চের শোটা তো আমরা অত দর্শক হবে, স্বাগত কাউন্টারে গিয়ে বসেছিল, স্বাগত আমার বললো দেখো ওই 15-20 জন আসবে, তারপর আমি চলে আসবো, কিন্তু মানে স্বাগতর হিসাবে এবার 450 মতো লোক এসছে। হ্যাঁ, এবার কিছু খুচরো আছে যারা টিকিট ছাড়াই ঢুকেছে, আমি জানি না, এত লোক আমরাও এক্সপেক্ট করিনি। মানে পরে না যখন অত লোক হয়েছে, আমরা পেছনে এত আসার কি দরকার ছিল? হ্যাঁ, মানে খুব মুশকিল, এত লোকের কমিটমেন্ট বেড়ে যায় না, কি অল্প হলে ঠিক আছে। রিঅ্যাকশন খুব ভালো ছিল, কারণ অনেকেই বলেছে এবং অনেকে এসেওছে, মানে এটা পরে জানতে পেরেছি যে তাদের কথাবার্তা শুনে যে অনেকে এসেওছে যে ভানু পেল লটারি দেখবে বলে। হ্যাঁ, মানে ওই সিনেমাটা এবং ওই আমরা দুজনে ওটা ভেবেছিলাম যে এটা বিখ্যাত জুতার একটা পা গলাচ্ছে তুলনা কেমন আসবে, দেখলাম তারা এসেছে ওই তুলনার জন্যই, কিন্তু তারা এসে পেয়েছে অন্য কিছু। ভানু বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ে সবচেয়ে রঙিন একজন মানুষ। সম্রাট মুখোপাধ্যায়ের একটা লেখা আছে পূর্ণ ভানু, সম্ভবত 2019-এ বেরিয়েছিল একটা পত্রিকার মানে শারদ সংখ্যায়। সেখানে ওখানে সম্রাট এক জায়গায় লিখেছে যে ওই তৎকালীন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র মেল আর্টিস্ট যে গাড়ি কিনেছিল সে হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়, এবং ফিমেলদের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায় গাড়ি চড়তেন হচ্ছে উত্তম কুমার। আর ভানু বন্দ্যোপাধ্যায় যে গাড়িটা কিনেছিল, এটা একটা অদ্ভুত জিনিস, যেটা প্রত্যেক শনিবার ভানু বন্দ্যোপাধ্যায় গাড়িটা পাঠাতেন জহর রায়কে, ডেডিকেটেডলি। মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলের এক ইন্টারভিউতে আছে যে এমন কোনো শনিবার ওনার মনে পড়ে না যেদিনকে বাবা গাড়িটা জহর কাকুর বাড়িতে পাঠায়নি, মানে সেদিনকে সারাদিন গাড়িটা ওনার। তো ওদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল যেটা রিফ্লেক্ট হতো, এবং সবচেয়ে হাইয়েস্ট পেড মেল আর্টিস্ট ওই সময় উত্তম কুমারের জমানায়। এই ভানু পেল লটারি সিনেমাটাতেও একটা জায়গায় বলে আপনি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এসেছেন, ভানু বন্দ্যোপাধ্যায়কে চেনেন না। হ্যাঁ, ওই যে অ্যাটিটিউড নিয়ে বলা, ওটা ও ডিজার্ভ করে তখন। এটা মানে আগে কতগুলো বছর, প্রায় 40 বছরের ওপর কত যুগ কেটে গেছে, তবুও এখনো আমার বোনকেও, মানে আমার মামার মেয়েকেও যদি আমি ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখতে বলি, হ্যাঁ করে হাসবে। হ্যাঁ, তো সেটা একটা তো রিস্ক ফ্যাক্টর ছিল, যাই করি না কেন ওর তুলনা তো আসবে, কি ছিল আর কি হলো, এটা তো একটা। তবু তোমরা যে রিয়াকশন পাচ্ছ এবং যেভাবে আমিও দেখেছি, তাতে হতাশ কিন্তু হইনি এইটুকু। হ্যাঁ, আমি ওকে সেটাই, দেখ মার খাবি না। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এই কাজটা করছি, নয় মানে আমি এই টার্মস ইউজ করেছিলাম যে নয় সেলিব্রিটি হবো নয় আতঙ্কবাদী হবো, মাঝখানে কিছু হবো। মানে রিস্ক, খুবই বড় রিস্ক ছিল। 6th অগাস্টের ক্ষেত্রে আমাদের সুবিধা ছিল হচ্ছে আর সলিড টেক্সট ছিল,
হ্যাঁ লিখেছে কে? বাদল সরকার। বেশি কথা বলা, আমরা কিছু করিনি, আমরা শুধু একটা আমাদের গল্প লিখেছি, সেটা আলাদা, মানে একটা আমার লেখা একটা নাটক, তার মধ্যে ওইটাকে পুট করা হয়েছে। এবার কি বলবে লোকে, তোরটা ভালো হয়, বাদল সরকারটা তো ভালো, কারণ ওই সংলাপগুলো তো হ্যাঁ এটা তো আমার না। এবার এটা কেটে ছেটে একটা জায়গায় আমরা দাঁড় করিয়েছি। এবার সেক্ষেত্রে ওইখানে রিস্ক ফ্যাক্টর অনেক কম ছিল, আর ওইখানে যে দর্শক আর এইখানে দর্শকের পার্থক্য আছে। 6th অগাস্টের যে দর্শক তাদের হয়তো ভানুপেলো লটারি অত ভালো লাগে, কিন্তু ভানুপেলো লটারির যারা দর্শক তারা আবার 6th অগাস্ট থেকে এরা কি হচ্ছে, এরা কি সিরিয়াস ডায়লগ, এরকম একটা জিনিস হতে পারে। তো আমরা একদম শেষের দিকে এসে গেছি আলোচনা। তো আমি শেষে একদম দুজনের কাছ থেকেই জানতে চাইব যে যারা থিয়েটার করেন, বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি, বিভিন্ন মানুষদের কাছ থেকে শুনেছি, তাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রাইসিস আসে। এমন লোক হয়েছে যারা, এমন লোককে চিনি যারা একটা সময় পর্যন্ত পূর্ণ সময় থিয়েটার করবেন বলে চেষ্টা করেছেন, পারেননি, চাকরি করেছেন, আবার চাকরি ছেড়েছেন, আবার পারেননি, আবার চাকরি করেছেন। এমন অনেক লোককে জানি যাদের বয়স অনেকটা, তাদের সঙ্গে কথা বলতে গেলে বুঝতে পারি যে তারা বয়সের শেষে এসে বা উপান্তে এসে তারা বলতে চাইছেন যে আমি বোধহয় জীবনটাকে একটু অন্যরকমভাবে ভাবলেও পারতাম। আমি যে পুরো থিয়েটার করে দলের জন্য আমার বাড়ির একতলার ঘরটা হতাশা এসছে খুলে দিলাম, সেইটা যদি না করে অন্য কিছু করতাম, যদি আমার নামটা কেন যাচ্ছে না সেইটা নিয়ে যদি একটু বেশি চিন্তিত হতাম, তাহলে বোধহয় আজকে অন্যরকম হতো। তোমাদের যদি কোনো দিন কখনো, আমি জানি না এখনো আসে কিনা, কিন্তু কোনোদিন যদি এই হতাশাটা আসে যে কি হলো, এত ঢাকঢোল পিটিয়ে, এত জবরজং করে, এত কিছু করে একটা থিয়েটার করলাম, 50 বছর বাদে আমার এই কাজটা নিয়ে লোকে ভাববে তো? এই ভাবনাটা কখনো আসে? যেদিনকে আসবে বাইক নিয়ে বেরিয়ে যাবো রাইডে দুজনে। আমি 50 বছর পরে কি হবে আমি সেই ভেবে, মানে আমি খুব চঞ্চল, আমি খুব ইম্পালসিভ, মানে থিয়েটারের বিষয়, মানে আমার থিয়েটারের ক্ষেত্রে যে এক্সপ্রেশন সেটা অত ভেবে চিন্তে এর পরে কি হবে। আমার মনে হয় এই মুহূর্তে যা চারিদিকে চলছে বা এই মুহূর্তে যা হচ্ছে সেইটা আমি এক্সপ্রেস করছি আমার মতো করে। লোকের মনে রাখার একটু লোক দায়িত্ব নিক, আমার কিসের দায়িত্ব? এক, দুই হচ্ছে তুমি যে হতাশার কথা বলছো, আমার কাছে দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে আমি যখন থিয়েটার করি তখন আমি থিয়েটার থেকে কিছু পাওয়ার জন্য করি না, কারণ আমি যদি থিয়েটার থেকে পাওয়ার জন্য করতাম তাহলে অন্তত আজকে 60-70টা নাটকের পোস্টারে কোনো না কোনোভাবে আমার নাম যেতে পারত। আমার প্রয়োজন মনে হয়। আমি এমন একটি নাটকে কাজ করেছি ব্যাকগ্রাউন্ডে, যে নাটকের আলো, মঞ্চ, শব্দ, প্রজেকশন চলতো, তার কাজ, পুরো কাজটা করেছি। তারপরে যখন হাউসফুল শোতে ডিরেক্টর যখন সবার নাম বলেছে তখন আমার নামই বলে, সো হোয়াট? ও পরের দিন যখন ওই শোটা করতে হবে আমাকে ডাকতে হবে। তুমি যদি সত্যি শিল্পী হও তাহলে তোমার কিছুটা শিল্পের জন্য করা উচিত। শুধু আমি শিল্পী, আমারটি আমি কামিয়ে নিলাম, নিয়ে আমি চলে গেলাম, এইটা একটু গন্ডগোলের ব্যাপার। শিল্পী হলে তাহলে শিল্পের জন্য কিছু করতে হবে। আমি একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি রতন টাটা হয়ে গেলাম, তাহলে আমাকে বাকি শিল্পের জন্য কিছু, মানে ইন্ডাস্ট্রির জন্য আমাকে কিছু করতে হবে, কিছু করতেই হবে। মানে একদম কিচ্ছু করলাম না, চলে গেলাম, এটা হওয়া যাবে না। এক, দু নম্বর হচ্ছে যে হতাশার কথা তুমি বলছো, সেই হতাশা যে মানুষদের এসছে তার আগে অত হতাশ হতে তারা কাউকে দেখেনি। আমাদের জেনারেশন এত হতাশ থিয়েটারবিদদের দেখেছে না, আমাদের আর হতাশা আসে না। প্রচুর হতাশ থিয়েটারবিদ আমরা দেখে নিয়েছি। থিয়েটার করে কি পেলাম, কি গেল চলে। হ্যাঁ, আমি 6th অগাস্টে যে চরিত্রটা আমি লিখেছি ওটা অনেকটা ওই রকমই। ওরকম থিয়েটারবিদ আমি প্রচুর দেখেছি, যে থিয়েটারে অনেক কিছু নিয়ে নিয়েছে, মঞ্চ আমার থেকে সব কেড়ে নিয়েছে। তো কেড়ে নিয়েছে, হ্যাঁ নিয়েছে, কি করা যাবে, নিয়েছে। সেক্ষেত্রে আমি জেনে শুনে আগুনে ঝাঁপ দেবো, তারপরে বলে ইস পাটা কেন পুড়ে গেল, এটা হয় তো? এটা তো হয় না।
তুমি আজকে এসছো নিজের ইচ্ছাই কাজটা করতে, তুমি একটা ভালো ভালো জিনিস আর্কাইভ করছো, তার তোমার 10 বছর পরে গিয়ে মনে হলো ইস একটা সরকারি চাকরি করলে কাজ দিত, আরে তো করছো কেন? হ্যাঁ, ইট ইজ ইয়োর চয়েস, তুমি করো না। আমি তো এখনো বলছি, এখনো আমাদের বাংলা থিয়েটার করে সংসার চালানোর মতো ইনফ্রাস্ট্রাকচার বা ইকোনমিক্স অবস্থা নেই, একদমই নেই। থিয়েটার মানুষের এই কারণেই করা উচিত, আমার থিয়েটার করতে ভালো লাগে তাই। এইটা থেকে তোমার কাছে যাব, এই একই প্রশ্ন, এটা আমার চয়েস। তো যে কোনো স্ট্রাগল, যে কোনো কঠিন পরিস্থিতি যা হোক, তোমাকে যদি মনে হয় যে তুমি যে ব্র্যান্ডের ঘড়িটা পরো বা যে ব্র্যান্ডের ফোনটা ব্যবহার করো, কোনো একদিন সেইটা ত্যাগ করতে হলো, সেটাও তুমি করতে রাজি? হ্যাঁ, মানে কোনো অসুবিধা নেই। কারণ দেখো, এই যে থিয়েটার করতে আসা, এই যে কথাটা উঠলো যে এইটা আমার চয়েস, এটা আমার অপশন নয়। তো এই চয়েসে এসে যদি আমার পাটা ভেঙে গেল, আমার যদি হাতে একটা চোট লাগলো, একটা পেরেক ফুটে গেল, এটা তো আমি নিজে থেকে এসেছি, এটা আমি একটা কথা রাখালের ক্ষেত্রে বলি, আমি বলতাম না কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত, যেহেতু আলটিমেট এটা আর্কাইভ হচ্ছে, এটা জানা অনেকেরই দরকার। রাখাল যে থিয়েটার করেছে, যে প্র্যাকটিসের থিয়েটার করেছেন, তাতে আমি কারোর কোনো স্পেসিফিক নাম কারোর বলছি না, তাতে একটা কিছু পাওয়ার আশা ছিল, একটা চাকরি বা একটা ব্যবসা, কিছু একটা, বা রাখালের যে পরিচিতির স্তর ছিল তখন, তাতে যদি রাখাল বলতো কাউকে যে আমি একটা চাকরি করতে চাই বা আমি একটা ব্যবসা করতে চাই, তাহলে কোথাও না কোথাও থেকে রাখাল এটা পেয়ে যেত। আমার ওর প্রতি অ্যাট্রাক্ট হওয়ার এটা একটা বড় কারণ, ও অভিনয় করেছে, ও অন্য কিছু কিন্তু করেনি। ও চাইলে এটা পারতো, ও যাদের সঙ্গে, তো আমি কারোর নাম নিচ্ছি না, তাদের যখন ওর পরিচিতি যাদের সঙ্গে ছিল, তাদের যদি ও বলতো, মানে 10টা লোককে বললে একটা লোক হ্যাঁ বলতো যে আচ্ছা ঠিক আছে তো করে দিচ্ছি, কিন্তু ও কিন্তু এটা চায়নি। মানে ওকে যখন আমিও বারবার বলেছি যে তুই একটা চাকরি কর বা একটা অন্য কোনো কাজ কর, থিয়েটার করে তুই এটা চালাবি, ওর কিন্তু খুব স্ট্রেট একটা ইয়ে ছিল, আমি অভিনয় করব বরাবর। তার জন্য এখন আর বলি না চাকরি কর, এখন বলি বিয়ে কর, এত বয়স। যাই, আমরা প্রশ্নটা করেছিলাম হতাশা নিয়ে, কিন্তু আমরা শেষ করলাম একটা পজিটিভিটিতে, সেটা উচিত, এবং সেইটাই বোধহয় উচিত সব আলোচনা। এটা কেটে দেওয়া হবে তো লাস্টের যে কথাটা বলবো, না সেটাও রাখা হবে, এটা দরকার। আমি বলছি একা আমি কেন ভুগবো, তুই আয়, ওই আর এটা কিন্তু দেখবে পরে। তো এই যে আমরা একটা পজিটিভিটিতে শেষ করতে পারলাম, এবং এটা ঠিক যে শেষ পর্যন্ত তো আবার যেদিন তুমি একটা নতুন নাটক বা এই নাটকের রিহার্সালে যাবে, বা যেদিন পরের শো হবে, তখন যখন তুমি 2:30টার সময় 3টের সময় সেই হলে ঢুকবে, তখন যদি এই পজিটিভিটিটা কাজ না করে, তাহলে সেই দিনটা হবে না, সেই নাটকটা হবে না, এবং সেই সৃষ্টিগুলো কোনোদিন হবে একদম। সো এই পজিটিভিটিটাই আমাদের শেষ পর্যন্ত অনেক কিছুতে ঠেলে ঠেলে নিয়ে যায়। ঠিক যেমন মেয়েদের ক্রিকেটে মেয়েরা মাইনে না পেলেও শেষ পর্যন্ত খেলে যান একটা সময় পর্যন্ত, এই দিনটা দেখার জন্য যে একদিন দলটা বিশ্বকাপ। সেদিনকে ওদের সেট রং হচ্ছিল, আমি দেখতে গেছিলাম, আমরা সবাই চিৎকার করে উঠেছি একবার, যখন ওয়ার্ল্ড কাপটা লাস্ট ওই ক্যাচটা হারলিন নিল সময়। তো এইরকমই একটা ইতিবাচক জায়গায় গিয়ে আজকে আমরা আলোচনা শেষ করলাম, এবং আমি ধন্যবাদ জানাই রাজ রাখাল এবং অভ্রদাকে, দুজনকেই অনেক ধন্যবাদ যে আমরা এই আলোচনাটা বিস্তৃত আলোচনা করতে পারলাম। আপনারা অবশ্যই নজর রাখুন আজকাল.in ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এরকম আরো সাক্ষাৎকার এবং আরো তথ্য নিয়ে, আরো নতুন নতুন মানুষদের কথা নিয়ে আমরা ফিরে আসবো। নমস্কার।